তো বন্ধুরা ডব্লিউবিপি কনস্টেবলকে কেন্দ্র করে কিন্তু আমরা 60 দিনের একটা টার্গেট নিয়েছি। এবার দেখো আমি তোমাকে আগেও বলেছি আর এখনও বলছি, তুমি যদি এই 60টা দিন আমাদের সঙ্গে জুড়ে এই কন্টিনিউ ক্লাসগুলো করে নিতে পারো, নিঃসন্দেহে তুমি এই ডব্লিউবিপি এক্সামটা ক্র্যাক করতে পারবে। এইটুকু গ্যারান্টি তোমার এই এক্সাম টিচার 9 দাদা তোমাকে দিচ্ছে। বুঝতে পারছো কি বললাম? ঠিক করে তুমি এই ক্লাসগুলো করে নিয়ে পিডিএফগুলো আমাদের টেলিগ্রাম থেকে পিডিএফগুলো নিয়ে সেগুলো বারবার রিভিশন করো আর ম্যাথ আর জিআইগুলো প্র্যাকটিস করে নাও। এর বাইরে তোমাকে কিছু চিন্তা ভাবনা করতে হবে না। দেখো অনেকেই মনে করছো দাদা তুমি তো এই যে এই সমস্ত টপিকগুলো করাচ্ছ কিন্তু তুমি স্ট্যাটিক জিকে করাচ্ছ না। দেখো আমি তোমায় একটা কথা বলি, এই যে পিভিআরসিআরসে 5টা প্রশ্ন করাচ্ছি না, 60 দিনে 300টা প্রশ্ন, এই 300টা কিন্তু শুধু প্রশ্ন নয়, 300টা ক্ষুদ্র ক্ষুদ্র টপিক তোমাকে তুলে ধরছি আমি। তুমি দেখো, তুমি যদি এর আগে আমার ক্লাস দেখে থাকো, দেখো একটা পিভিআরসির প্রশ্নের জন্য সেই টাইপের যে প্রশ্নগুলো পরীক্ষা হয় সেই টপিকটা কিন্তু আমি তোমায় তুলে দিচ্ছি। এই জন্য বলছি তুমি সিলেবাস নিয়ে কোনো চিন্তা ভাবনা করো না, কন্টিনিউ আমাদের সঙ্গে জুড়ে থেকে 7টা দিন ক্লাস করো, তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার সিলেবাস কীভাবে শেষ হয়ে গেছে। চলো, আজ আমাদের 7তম দিন, তাই না? এর আগে 6টা দিনের ক্লাস আমরা করে নিয়েছি। তা আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখব অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স। এই টপিকটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, এই টপিকটা আলোচনা করব। দেখো জিকে টপিক থেকে আমরা দেখব ভারতীয় জাতীয় কংগ্রেস, এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন হবেই। তাই এবার দেখো, এই যে এখান থেকে যদি পরীক্ষায় প্রশ্ন হয় তাহলে পরে যে প্রশ্নটাই আসুক না কেন সেটা যেন তুমি আমাদের এখান থেকেই পাও, সেইভাবেই কিন্তু এক একটা টপিক আমরা আলোচনা করি। আচ্ছা, ম্যাথের থেকে দেখো লসাগু গসাগু। এবার দেখো, আগে পিভিআরসিআর প্রশ্ন আমি করাবো না, আগে তোমাদের কনসেপ্ট আমি ক্লিয়ার করবো। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো, বলছো দাদা ম্যাথে আমরা একটু দুর্বল, তাই ভাবছি আজকে আমি তোমাদের কী করবো, দেখো কনসেপ্ট ক্লিয়ার করিয়ে বেশ কিছু প্রশ্ন প্র্যাকটিস করিয়ে তারপরে আমরা পিভিআরসিআর দিকে এগোবো। ঠিক এখন থেকে সব ক্লাসই তাই করবো, মানে জিকে আর ম্যাথ এগুলোর আগে, এই যেমন দিক নির্ণয়, পিভিআরসিআর আগে করব না, আগে ছোট্ট করে কনসেপ্টটা বুঝিয়ে দিয়ে একটু কিছু প্রশ্ন আলোচনা করে নেক্সট দিন আমরা যে পার্ট 2 রয়েছে, তো পার্ট 2তে গিয়ে আমরা পিভিআরসিআর প্রশ্নপত্রগুলো আলোচনা করব। আর যে জিকে পিভিআরসিআর 5টা করে প্রশ্ন পড়াচ্ছে, এখানে শুধু 5টা প্রশ্ন নয়, তুমি আগের ক্লাসগুলো দেখলে তুমি নিশ্চয়ই বলবা দাদা এখানে 5টা ক্ষুদ্র ক্ষুদ্র টপিক তুমি করাচ্ছ। তাহলে এইভাবে 30টা, মানে 30 নয় 300টা প্রশ্ন, মানে 300টা ক্ষুদ্র ক্ষুদ্র টপিক তুমি পাচ্ছ। বুঝতে পারছো? জিকের উপর আমি এই জন্যই জোর দিচ্ছি, কারণ দেখো ম্যাথ আর জিআই আমি যেভাবে করাচ্ছি তুমি পিভিআরসিআর আর এইভাবে করো, তার সঙ্গে আমি 3টে ম্যাথ ম্যারাথন ক্লাস দেবো। এবার এইগুলো করলে পরেই তুমি ম্যাথে জিআইতে কোনো চাপ নিতে হবে না। আবার জিকেতে দেখো বস, জিকে যেটা সত্য কথা, জিকেতে কমন পাওয়া কিন্তু বিশাল ব্যাপার। জিকেতে দেখো 25-এর মধ্যে যে জানে না কিছু সেও কিন্তু 10 থেকে 12 নাম্বার আরামসে তুলবে। যে ধরো 2 বছর 3 বছর এই এক্সাম প্রিপারেশনের মধ্যে নেই সেও পারবে, তুমিও পারবে। কিন্তু এই যে 12-র পরে থেকে যে 22 পর্যন্ত এই যে 10টা নাম্বার, এইটা তোলাই কিন্তু মানে বেশ খাটনির। আর এই জায়গাটায় আমি তোমাদের জোর দিচ্ছি, আর আমি বলছি তোমাদের জিকে থেকে 20-22 নাম্বার যদি তুলে দিতে পারি, ম্যাথ আর জিআই থেকে আরামসে উঠে যাবে, কোনো চাপ নিব না। 75-এর মধ্যে 60+ নাম্বার আমি তোমায় দেখিয়ে দেবো। চলো, তো বস এবার আমরা দেখে নেব কারেন্ট অ্যাফেয়ার্স 2024-এর অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স। এই যে টপিকটা থেকে কিন্তু বস পরীক্ষায় প্রশ্ন হয়, এই টপিকটা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা তুলেছি, সেগুলো একটু ছোট্ট করে আলোচনা করে নেব। দেখো তোমরা অনেকেই বলছো দাদা এই কারেন্ট অ্যাফেয়ার্স জিকে নাকি তোমার মাথায় থাকছে না। কেন থাকছে না? মাথায় থাকছে না বললেই হবে? মাথায় তোমাকে রাখতেই হবে, মাথায় রাখবা, এটাই তোমার জীবনের লাস্ট এক্সাম, আর এইবারেই তোমাকে 75-এর মধ্যে 60+ নাম্বার করতেই হবে। এই তথ্যটা তুমি মাথায় রাখবা, বারবার করে একটা পড়া যেটা মাথায় থাকছে না বারবার রিভিশন করো, ঠিক আছে? দেখো তুমি আমার সঙ্গে বলো, ঠিক আছে? দেখো, শোনো এবং বলো। প্রথম প্রশ্ন বলছে, দেখো আসাম রাজ্যের সর্বোচ্চ সম্মান আসাম ভৈভব কে পেয়েছেন? এবার কে প্রদান করেছে, নয় কে পেয়েছেন, মাথায় রাখবে রঞ্জন গগৈ। কি বললাম? আসাম রাজ্যের সর্বোচ্চ সম্মান কি? আসাম ভৈভব, আসাম ভৈভব রঞ্জন গগৈ। বলো, আসাম ভৈভব রঞ্জন গগৈ। চলো, 2024 সালের জানুয়ারিতে এম.এস. স্বামীনাথন পুরস্কারে সম্মানিত হয়েছেন কে? তাহলে 2024-এর জানুয়ারিতে তুমি মাথায় রাখবে এম.এস. স্বামীনাথন পুরস্কার, বি.আর. কম্বোজ। এম.এস. স্বামীনাথন পুরস্কার, বি.আর. কম্বোজ। আসাম ভৈভব রঞ্জন গগৈ। চলো পরে প্রশ্ন দেখো, বলছে 75তম প্রজাতন্ত্র দিবসে বীরত্বের জন্য বায়ুসেনা পদক কাকে দেওয়া হয়েছে? তাহলে 75তম প্রজাতন্ত্র দিবসে বীরত্বের জন্য নিকিতা মালহোত্রাকে, কি বললাম, নিকিতা মালহোত্রাকে পদক দেওয়া হয়েছে। কি জন্য? বীরত্বের জন্য। 75তম প্রজাতন্ত্র দিবসের বীরত্বের জন্য নিকিতা মালহোত্রাকে পদক দেওয়া হয়েছে।
লক্ষ্মীনারায়ণ আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন কে? মাথায় রাখবে, প্যারেলাল শর্মা। লক্ষ্মীনারায়ণ আন্তর্জাতিক পুরস্কার প্যারেলাল শর্মা। বলো আমার সঙ্গে, লক্ষ্মীনারায়ণ আন্তর্জাতিক পুরস্কার ভূষিত হয়েছেন প্যারেলাল শর্মা। পরের প্রশ্নটা দেখো, বলছে মহারাষ্ট্র সরকার কাকে মহাগৌরব 2024 পুরস্কারটা তুলে দিয়েছে? নিখিল ওয়াঘ। মাথায় রাখবে, নিখিল ওয়াঘকে, নিখিল ওয়াঘ তিনি মহারাষ্ট্রের মহাগৌরব 2024 এই পুরস্কারটা পেয়েছেন। মহাগৌরব 2024 কে পেয়েছে? নিখিল ওয়াঘ। লক্ষ্মীনারায়ণ আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন প্যারেলাল শর্মা। ঠিক আছে, বলছে সম্প্রতি গণিতের জন্য অ্যাবেল পুরস্কার 2024 জিতেছে কে? মাথায় রাখবে যে মিশেল ট্যালাগ্রান্ড। ঠিক আছে, মিশেল ট্যালাগ্রান্ড। এই যে মিশেল ট্যালাগ্রান্ড অ্যাবেল পুরস্কার পেয়েছে। আচ্ছা, অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? গণিতের জন্য। বুঝতেই পারছো, খুব ভালো তথ্য মাথায় রাখবে যে গণিতের জন্য অ্যাবেল পুরস্কার দেওয়া হয়, আর সেই অ্যাবেল পুরস্কার 2024 পেয়েছেন মিশেল ট্যালাগ্রান্ড। ঠিক আছে, 7 নাম্বার প্রশ্নটা দেখো কি বলছে। বলছে মাদ্রাস মিউজিক একাডেমি 2024 সালের সঙ্গীত কালানিধি পুরস্কার। এই তথ্যটা মাথায় রাখবে যে কালানিধি পুরস্কার 2024 ভূষিত হয়েছেন মাদাবুসি কৃষ্ণ। মাদাবুসি কৃষ্ণ কালানিধি। মাদাবুসি কৃষ্ণ কালানিধি পুরস্কার পেয়েছে। চলো, সম্প্রতি কে পিভি নরসিম্হা রাও মেমোরিয়াল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন? রতন টাটা। পিভি নরসিম্হা রাও মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়েছেন রতন টাটা। পরের প্রশ্ন দেখো, বলছে 2023 সালে সাহিত্য একাডেমি পুরস্কারে কতজন লেখক সম্মানিত হয়েছে? 20 জন। সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত হয়েছে 20 জন। 2023 কিন্তু মাথায় রাখবে, 2023 সালে সাহিত্য একাডেমি পুরস্কারে 20 জনকে সম্মানিত করা হয়েছে। চলো পরের প্রশ্ন দেখো, বলছে নাট্যক্ষেত্রে 2022 সালের জন্য ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার কে পেয়েছেন? এটা গুরুত্বপূর্ণ বলে কিন্তু আমি তুলে দিয়েছি। মাথায় রাখবে যে নাট্যক্ষেত্রে 2022 সালের জন্য ওস্তাদ বিসমিল্লাহ খান, কি বললাম, ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার পেয়েছেন বেলুর রঘুনন্দন। বেলুর রঘুনন্দন তিনি বিসমিল্লাহ খান যুব পুরস্কার 2022 পেয়েছেন নাট্যক্ষেত্রে। চলো, বলছে কেভি শান্তরাম লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2024 এই পুরস্কারে ভূষিত হয়েছেন কে? সুব্বিয়া। মাথায় রাখবে, সুব্বিয়া নাল্লামুথু। সুব্বিয়া নাল্লামুথু, নামগুলো একটু খটকা লাগলেও মাথায় রাখবে, সুব্বিয়া নাল্লামুথু শান্তারাম। সুব্বিয়া নাল্লামুথু শান্তরাম বা শান্তারাম মাথায় রাখবে। এইভাবে এক একটা পয়েন্ট দিয়ে এক একটা প্রশ্ন মাথায় রাখবে। যেমন বিসমিল্লাহ খান বেলুর রঘুনন্দন, বিসমিল্লাহ খান পুরস্কার বেলুর রঘুনন্দন, শান্তারাম সুব্বিয়া নাল্লামুথু, এইভাবে তুমি বস মাথায় রাখবে। ঠিক আছে, দেখো 12 নম্বর প্রশ্নটা বলছে যে কে 2024 সালের লাচ্চু মহারাজ পুরস্কারে ভূষিত হয়েছে? পণ্ডিত রাজেন্দ্র গঙ্গানি। গঙ্গানি লাচ্ছু মহারাজ। গঙ্গানি লাচ্ছু মহারাজ, এইভাবে তুমি মাথায় রাখবে যে 2024 সালে লাচ্ছু মহারাজ পুরস্কারে ভূষিত হয়েছেন পণ্ডিত রাজেন্দ্র গঙ্গানি। ঠিক আছে, দেখো বলছে সাংবাদিকতার জন্য 2024 সালে পুলিৎজার পুরস্কারে কে ভূষিত হয়েছেন? তাহলে পুলিৎজার পুরস্কার দেওয়া হয় কি জন্য? সাংবাদিকতার জন্য। আর এবছর 2024 এই পুরস্কারে ভূষিত হয়েছেন হান্না ডেয়ার। হান্না ডেয়ার পুলিৎজার, হান্না ডেয়ার পুলিৎজার সাংবাদিকতার সঙ্গে যুক্ত। চলো দেখো 14 নাম্বার প্রশ্নটা কি বলছে। বলছে সম্প্রতি নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের সেরা অভিনেত্রী পুরস্কার কে জিতেছে? সানিয়া মালহোত্রা। মাথায় রাখবে নিউ ইয়র্ক, কি বললাম, নিউ ইয়র্ক ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যাল, নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের সেরা অভিনেত্রী সানিয়া মালহোত্রা। ঠিক আছে, 2024 সালে কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে? 132। 24-এ 132 পদ্ম পুরস্কার, 2024-এ 132 জন পদ্ম পুরস্কার পেয়েছে। বলছে হিন্দি সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের জন্য 12তম বিশ্ব হিন্দি সম্মান কে পেয়েছেন? মাথায় রাখবে, খুব ভালো প্রশ্ন, যে হিন্দি সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের জন্য 12তম বিশ্ব হিন্দি সম্মান পেয়েছেন ডক্টর উষা ঠাকুর। কি বললাম? ডক্টর উষা ঠাকুর। হ্যাঁ, একটু মাথায় রাখবে, ডক্টর উষা
ঠাকুর, যিনি 12তম হিন্দি সম্মান পেয়েছে। এটা মাথায় রাখবে যে ডক্টর ঊষা ঠাকুর তিনি 12তম হিন্দি সম্মান পেয়েছেন। বলছে দেখো 17 নম্বর প্রশ্নটা বলছে কান ফিল্ম ফেস্টিভ্যাল 2024-এ গ্র্যান্ড পিক্স পুরস্কার জয়ী প্রথম ভারতীয় চলচ্চিত্র নির্মাতার নাম বলুন। বলছে যে কান ফিল্ম, এই কানটা দিয়ে তুমি মাথায় রাখবে কান, কান হচ্ছে পায়েল, কান পায়েল কাপাডিয়া, ঠিক আছে। মাথায় রাখবে যে কান ফিল্ম ফেস্টিভ্যাল 2024-এ গ্র্যান্ড পিক্স পুরস্কার জয়ী প্রথম ভারতীয় চলচ্চিত্র নির্মাতা হচ্ছে পায়েল কাপাডিয়া। এইটুকু দিয়ে তুমি মাথায় রাখবে, পরেরটা প্রশ্ন দেখলে অপশান দেখলে তোমার অটোমেটিক তুমি অ্যান্সার করতে পারবে। মাথায় রাখবে যে কান পায়েল কাপাটিয়া, ঠিক আছে। চলো পরে আর দেখো এই 17টাই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স থেকে 2024-এ তোমার এই জুন পর্যন্ত আর কি। এরপরে যত মানে যদি তোমার এক্সামটা ডব্লিউবি সম্ভবত নভেম্বরের দিকে হওয়ার সম্ভাবনা আছে, তাহলে পরীক্ষার আগে তখন আমরা আবার এই অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স স্পোর্টস এগুলো থেকে আবার যেগুলো নতুন তোমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স বেরিয়েছে সেগুলো আমরা একটা ছোট্ট করে একটা ভিডিওর মধ্যে সব আলোচনা করব, কেমন। চলো এবার আমরা দেখে নেবো জিকে টপিক। তো বস এবার আমরা জিকে টপিক থেকে দেখব যে ভারতের জাতীয় কংগ্রেস, এই টপিকটা বেশ গুরুত্বপূর্ণ। এখান থেকে পরীক্ষায় একটা প্রশ্ন আসবে, সেই প্রশ্নটা যেন তুমি এখান থেকেই পাও, সেইভাবেই আমাদের এই পিডিএফগুলো তৈরি করা। বুঝতে পারছো আমি কি বললাম? তাহলে চলো এবার ছোট্ট করে মানে বিষয়টা বুঝে নিই ভারতের জাতীয় কংগ্রেস। চলো একটা পয়েন্ট মাথায় রাখার চেষ্টা করবে। চলে আসি প্রথম পয়েন্ট, দেখো ভারতের জাতীয় কংগ্রেস 1885 সালে বোম্বেতে এ ও হিউ মানে অ্যালন অক্টোভিয়ান হিউমের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। কি বললাম? ভারতের জাতীয় কংগ্রেস দাদা কত সালে? ওই 1885 সালে। কোথায়? বোম্বেতে। 1885-তে বোম্বেতে কার দ্বারা? অ্যালন অক্টোভিয়ান হিউমের দ্বারা প্রতিষ্ঠিত হয়। যদি বলে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়? বুঝতেই পারছো, বোম্বেতে হয়। কত সালে হয়? 1885-তে হয়। কার দ্বারা হয়? অ্যালন অক্টোভিয়ান হিউমের দ্বারা। চলো মাথায় রাখবে যে এই প্রথম অধিবেশন হয় 1885-তে, যেটা বললাম। এই অধিবেশনের সভাপতি ছিলেন ডব্লিউ.সি. ব্যানার্জি মানে উমেশ চন্দ্র ব্যানার্জি, ঠিক আছে। তাহলে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি, মাথায় রাখবে। চলো বলছে ভারতের জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয় তখন ব্রিটিশ ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। কি বললাম? ভারতের জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয়েছিল এই 1885-তে, তখন ব্রিটিশ ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। দেখো একটা পয়েন্ট কিন্তু মাথায় রাখবে, খুব গুরুত্বপূর্ণ। চলে আসি দেখো 1885-তে গঠিত হয় বোম্বেতে। পরের বছর 1886 সালে কলকাতা অধিবেশন হয়, যেখানে ন্যাশনাল কনফারেন্সে তোমার ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে একীভূত করা হয়। কি বললাম? 1886 সালে কলকাতা অধিবেশন বসে। এবার সেই কলকাতা অধিবেশনে 1886-র কলকাতা অধিবেশনে ন্যাশনাল কনফারেন্স আর ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে একীভূত হয়েছিল মানে জুড়ে গিয়েছিল। এই অধিবেশনের সভাপতি ছিলেন দাদাভাই নওরোজি। তাহলে 1886 সালের কলকাতা অধিবেশনের সভাপতি কে ছিলেন? দাদাভাই নওরোজি। বলছে প্রথম মুসলিম যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন তিনি হলেন বদরুদ্দিন তয়াবজি। মাথায় রাখবে, বদরুদ্দিন তয়াবজি তিনি হচ্ছেন প্রথম মুসলিম যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন। কোন অধিবেশনে সভাপতি হন? মাদ্রাজ অধিবেশনে। কত সালে? 1887 সালে। বোঝা গেল বিষয়টা? তাহলে ভারতের প্রথম মুসলিম ব্যক্তি বদরুদ্দিন তয়াবজি, যিনি 1887 সালে মাদ্রাজ অধিবেশনে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হন। চলো বলছে জর্জ উইলে 1888 সালে এলাহাবাদ অধিবেশনের সভাপতি হওয়া প্রথম ইংরেজ ব্যক্তি ছিলেন। তাহলে ভারতের জাতীয় কংগ্রেসে মানে সভাপতি হওয়া প্রথম ইংরেজ ব্যক্তি কে ছিলেন? এরকম প্রশ্ন আসলে সঠিক উত্তর হয়ে যাবে জর্জ উইলে, যিনি প্রথম ইংরেজ ব্যক্তি ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হন। কোন অধিবেশনের সভাপতি হন? এলাহাবাদ অধিবেশনের সভাপতি হন 1888 সালের এলাহাবাদ অধিবেশনে। চলো দেখো বলছে কোন ইংরেজ ভারতীয় জাতীয় কংগ্রেসের 2 বার সভাপতি হন? মাথায় রাখবে উইলিয়াম ওয়েডারবার্ন। কি বললাম? উইলিয়াম ওয়েডারবার্ন
তিনি ইংরেজ ব্যক্তি যিনি ভারতের জাতীয় কংগ্রেসের দুইবার সভাপতি হন, একবার 1889 বোম্বে অধিবেশনে আর একবার 1910 এলাহাবাদ অধিবেশনে। এগুলো তোমার মাথায় না রাখলেও হবে, তুমি জাস্ট মাথায় রাখবা যে এই ইংরেজ তোমার হচ্ছে উইলিয়াম ওয়েডারবার্ন, হ্যাঁ, ইংরেজ শাসক, তিনি ভারতের জাতীয় কংগ্রেসের দুইবার সভাপতি হয়েছেন। বলছে দেখো, জাতীয় সঙ্গীত বন্দে মাতরম প্রথম গাওয়া হয় কোন অধিবেশনে? কলকাতা অধিবেশনে। কত সালে? 1896 সালে কলকাতা অধিবেশনে জাতীয় কংগ্রেস বন্দে মাতরম প্রথম গাওয়া হয়েছিল। বস এখানে কিছু নোংরা পড়েছিল, হয়তো একটু বুঝে নিও, অনেক আগেকার পিডিএফ তো একটু কষ্ট করে বুঝে নিও, কেমন? আচ্ছা দেখো, তাহলে আমরা কি দেখলাম এখানে, যে জাতীয় সঙ্গীত বন্দে মাতরম প্রথম গাওয়া হয় কলকাতা অধিবেশনে 1896-এর। তখন সভাপতি ছিল, মানে এই অধিবেশনের সভাপতি ছিল রহিমতুল্লাহ মোহাম্মদ শাহনি। খুব ভালো তথ্য এটা, ঠিক আছে, মাথায় রাখবে যে ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম প্রথম 1896 সালের কলকাতা অধিবেশনে গাওয়া হয়, আর সেই অধিবেশনের সভাপতি ছিলেন রহিমতুল্লাহ মোহাম্মদ শাহনি, ঠিক আছে। দেখো পরের পয়েন্ট কি বলছে, দেখো মাথায় রাখবে 1901 সালে কলকাতা অধিবেশনে কংগ্রেসের মঞ্চে প্রথম গান্ধীজি উপস্থিত হন। তাহলে গান্ধীজি প্রথম কোন অধিবেশনে কংগ্রেসের মঞ্চে উপস্থিত হয়েছিল? কলকাতা অধিবেশনে। কত সালে? 1901 সালে। আর সেই অধিবেশনের সভাপতি কে ছিল? দীনেশ ই ওয়াচা। দীনেশ ই ওয়াচা। দেখো 1905 সালে যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলোই তুলে দিয়েছি, ঠিক আছে, সমস্ত কিছু পড়ে তোমার মাথায় থাকবেও না, সেই জন্য তুমি যেগুলো তুলে দিয়ে সেগুলো ভালো করে মাথায় রাখবা। বলছে দেখো 1905 সালে বেনারস অধিবেশনের সভাপতি ছিলেন কে? গোপাল কৃষ্ণ গোখলে, ঠিক আছে। তাহলে গোপাল কৃষ্ণ গোখলে কোন অধিবেশনের সভাপতি ছিল? বেনারস অধিবেশনে। কত সালে? 1905 সালে। বলছে এই অধিবেশনের দ্বারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিল। বুঝতেই পারছো সালটা থেকে 1905 স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত। দেখো 1906 সালে কলকাতা অধিবেশনের সভাপতি কে ছিল? দাদাভাই নওরোজি। 4টি প্রস্তাব গৃহীত হয় এই অধিবেশনের দ্বারা। মাথায় রাখবে 1906-এর এই কলকাতা অধিবেশনের দ্বারা 4টি প্রস্তাব গৃহীত হয়: স্বরাজ, বয়কট আন্দোলন, আদিবাসী ও জাতীয় শিক্ষা। মাথায় রাখবে স্বরাজ, বয়কট আন্দোলন, আদিবাসী ও জাতীয় শিক্ষায় 4টি প্রস্তাব গৃহীত হয়েছিল দাদাভাই নওরোজির দ্বারা 1906 সালের কলকাতা অধিবেশনে। 1907 সালে হয় সুরাট অধিবেশন। সুরাট অধিবেশন কবে হয়? 1907 সালে। সভাপতি কে ছিল? রাসবিহারী ঘোষ, ঠিক আছে। এই অধিবেশনের দ্বারা কংগ্রেস 2টি ভাগে বিভক্ত হয়ে যায়, চরমপন্থী আর নরমপন্থী। খুব ভালো একটা তথ্য। কোন অধিবেশনের মাধ্যমে কংগ্রেস 2টি ভাগে বিভক্ত হয়ে পড়েছিল? সুরাট অধিবেশনের মাধ্যমে 1907 সালে। সেই অধিবেশনের সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। চলো 1911 সালে আবার কলকাতা অধিবেশন হয়। এই কলকাতা অধিবেশনের সভাপতি ছিলেন বি.এন. ধর, ঠিক আছে। তাহলে 1911 সালের কলকাতা অধিবেশনের সভাপতি কে ছিল? বি.এন. ধর। এই অধিবেশন প্রথমবার জনগণ মন গাওয়া হয়েছিল। মাথায় রাখবে এই অধিবেশনে প্রথম জনগণ মন গাওয়া হয়েছিল। খুব ভালো তথ্য, মাথায় রাখার চেষ্টা করবে। দেখো চলে আসি 1916-তে হয় লখনৌ অধিবেশন, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ তথ্য, মাথায় রাখবে। লখনৌ অধিবেশন হয় 1916 সালে। সভাপতি কে ছিল এই অধিবেশনের? এ.সি. মজুমদার। মাথায় রাখবে এ.সি. মজুমদার 1916 লখনৌ অধিবেশনের সভাপতি ছিলেন, যেখানে দেখো নরমপন্থী ও চরমপন্থী পুনরায় আবার মিলিত হয়ে যায়। তাহলে আমরা দেখলাম কোন অধিবেশনে নরমপন্থী আর চরমপন্থী মানে তোমার 2টি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। এই যে 1907 সালে সুরাট অধিবেশনে 2 ভাগে ভাগ হয়ে যায়। আবার আমরা দেখি যে 7-এর পরে 16-তে এসে তোমার এই এ.সি. মজুমদারের সভাপতিত্বে আবার এটা মিলিত হয়ে যায়, মানে তোমার নরমপন্থী আর চরমপন্থী পুনরায় মিলিত হয়। মাথায় রাখবে যে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই তোমার এই 1916 সালে। বুঝতেই পারছো, ঠিক আছে। তারপর দেখো 1917 সালে কলকাতা অধিবেশনের সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। খুব গুরুত্বপূর্ণ যে 1917 সালে কলকাতা অধিবেশনের সভাপতি কে ছিল? অ্যানি বেসান্ত। মাথায় রাখবে তিনি কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন। তাহলে কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ত। চলো পরের পয়েন্ট কি বলছে দেখো
1918 সালে সরলা দেবী চৌধুরী মহিলাদের জন্য ভোটের সমর্থনে একটি প্রস্তাব চাপিয়েছিলেন। তাহলে পরীক্ষায় প্রশ্ন এমন আসবে যে সরলা দেবী চৌধুরী মহিলাদের জন্য ভোটের সমর্থনে একটি প্রস্তাব চাপিয়েছিল কোন অধিবেশনের মাধ্যমে? সেটা হচ্ছে 1918 সালে তোমার হচ্ছে বোম্বে অধিবেশনের মাধ্যমে। ঠিক আছে, দেখো 1918 সালে দুটো অধিবেশন হয়েছিল, একটা বোম্বেতে হয়েছিল সৈয়দ হাসান ইমামের দ্বারা সভাপতিত্বে, আর একটা দিল্লিতে অধিবেশন হয়েছিল যেটা মদন মোহন মালব্যের দ্বারা। মাথায় রাখবে, ঠিক আছে, 1918-তে দুটো অধিবেশন হয়। 1919 সালে দেখো অমৃতসর, পাঞ্জাবের অমৃতসরের অধিবেশনের সভাপতি করেছিল মতিলাল নেহরু। খিলাফত আন্দোলনের সমর্থন করা হয়, সালটা দেখেই বুঝতে পারছো যে 1919-এর অমৃতসর মানে অমৃতসর অধিবেশনের মাধ্যমে তোমার এই খিলাফত আন্দোলনের সমর্থন করা হয়েছিল এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করা হয়েছিল তোমার এই 1919-এর অমৃতসর বা পাঞ্জাব অধিবেশনের মাধ্যমে। চলো 1920টা দেখে নাও। 1920 সালে নাগপুর অধিবেশন হয়। তাহলে নাগপুর অধিবেশন কবে হয়? 1920 সালে। এই অধিবেশনের সভাপতি কে ছিল? এই অধিবেশনের সভাপতি ছিল সি বিজয় রাঘবাচারিয়া। ঠিক আছে, নামটা একটু মাথায় রাখবে যে নাগপুর অধিবেশনের সভাপতি কি ছিল? শ্রী বিজয় রাঘবাচারিয়া। দেখো বস, এই তথ্য ধরো নামগুলো তোমার গুলিয়ে যেতে পারে। ধরো 1919-এর অমৃতসর অধিবেশনের সভাপতি মতিলাল নেহরু, নাগপুর অধিবেশনের সভাপতি শ্রী বিজয় রাঘবাচারিয়া, এই নামগুলো হয়তো তোমার মনে থাকবে না। এখন প্রথম তুমি ভালো করে এটা শুনে নাও। ঠিক আছে, আজকে এখন শুনে নিয়ে সারা দিনে তুমি এটা 2বার 3বার রিভিশন করলে, একদিনে তোমার পুরোপুরি মুখস্থ করার কোনো যুক্তি নেই। আজকে একটু পরে দেখে নিলে, কালকে আবার একটু দেখে নিলে, পরশু আবার 10 মিনিট আধ ঘন্টা দেখলে, তারপরের দিন 20 মিনিট দেখলে, তারপরের দিন 15 মিনিটে দেখে নিলে, তারপরের দিন 10 মিনিটে দেখলে, তারপরের দিন 5 মিনিটে দেখলে, তারপরের দিন পৃষ্ঠা দেখতে দেখতেই তোমার 1 মিনিটে হয়ে যাচ্ছে দেখা। এইভাবে তোমার হচ্ছে জিকে রিভিশন করতে হয় বস। চলো দেখো পরের পয়েন্ট কি বলছে। ও হ্যাঁ, দেখো এটা কিন্তু শেষ হয়নি। 1920 সালে নাগপুর অধিবেশনের সভাপতি ছিলেন শ্রী বিজয় রাঘবাচারিয়া। মোহাম্মদ জিন্নাহ ভারতীয় জাতীয় কংগ্রেস ত্যাগ করেছিল। মাথায় রাখবে, পরীক্ষায় আসে যে কোন অধিবেশনের মাধ্যমে মোহাম্মদ জিন্নাহ ভারতীয় জাতীয় কংগ্রেস ত্যাগ করেছিল? এই নাগপুর অধিবেশনের মাধ্যমে। ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি কে ছিল? মৌলানা আবুল কালাম আজাদ। একদম খুব ভালো একটা প্রশ্ন, যে ভারতের জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। পরের পয়েন্ট কি বলছে দেখো। 1924 হয় বেলেগাঁও অধিবেশন। তাহলে বেলেগাঁও অধিবেশন কবে হয়? 1924 সালে। এই অধিবেশনের সভাপতি ছিলেন মহাত্মা গান্ধী। ঠিক আছে, দেখো বস লেখা আছে ঠিকই, হয়তো আমার বলতে গিয়ে একটু যদি মিস্টেক হয়ে যায়, প্লিজ তুমি তো আমার ফ্রেন্ড মনে করো আমাকে। ঠিক আছে, সেইভাবে তুমি নিজেকে একটু মানিয়ে নিও। চলো তাহলে দেখো আমরা কি বললাম। 1924 সালে তোমার বেলেগাঁও অধিবেশন হয়, আর সেই বেলেগাঁও অধিবেশনের সভাপতিত্ব করেছিল তোমার হচ্ছে মহাত্মা গান্ধী। পরে দেখো 1925 সালে কানপুর অধিবেশন হয়, আর এই কানপুর অধিবেশনের সভাপতি করেছিল সরোজিনী নাইডু। খুব ভালো তথ্য, প্রত্যেকটা পয়েন্টই খুব ভালো বলে আমি তুলে দিয়েছি। মাথায় রাখবে, দেখো তোমাকে কিন্তু খাটতে হবে। যদি মনে করো যে এই আম করে তোমার হচ্ছে 20 দিন পরীক্ষার আগে পড়লাম নমো করে 500টা বা 2000টা, কোনো টিচার হোক, আমি কাউকে কখনো নিন্দা করি না। দেখো তুমি যেখান থেকে হোক 2000টা জিকে পেলে, হ্যাঁ 2000টা জিকে পেলে তুমি সেখান থেকে নাকি জিকেতে 25-এর মধ্যে তুমি 18-20 পেয়ে যাবা, এটা কোনোদিন সম্ভব না। ঠিক আছে, তোমাকে খাটতে হবে, না খাটলে কোনোদিন তোমাকে এইভাবে টপিক অনুযায়ী পড়তে হবে। প্রত্যেকটা টপিক, স্ট্যাটিক জিকে বলো, সায়েন্স থেকে বলো, সমস্ত টপিক এইভাবে আমি করাবো। আর এইভাবে তোমাকে না পড়লে তুমি জিন্দেগিতে তুমি ভালো নাম্বার জিকেতে করতে পারবে না, এইটুকু আমি গ্যারান্টি দিয়ে মিলিয়ে দিতে পারি। আর আমি তোমাকে বলছি তার কারণ আমার যে কন্টেন্টের মধ্যে আমার বিশ্বাস আছে, সেই বিশ্বাসের উপরে ভরসা করে আমি তোমাদের বলি যে 75-এর মধ্যে 60+ নাম্বার আমি তুলে দেবো। ঠিক আছে, দেখিয়ে দেবো। চলো তুমি শুধু আমার পড়াগুলো ভালো করে রিভিশন করে নাও। দেখো হ্যাঁ, এবার চলে আসি 1927 সালে হয় মাদ্রাজ অধিবেশন, আর এই অধিবেশনের সভাপতি ছিল ডক্টর M.A. আনসারি। মাথায় রাখবে, M.A. আনসারি। মাদ্রাসের সভাপতি ছিল M.A. আনসারি। চীন, ইরান, তারপরে তোমার যে মেসোপটেমিয়া ভারতীয় সৈন্যদের ব্যবহারের বিরুদ্ধে একটা প্রস্তাব পাশ করা হয়েছিল তোমার এই 1927-এর মাদ্রাজ অধিবেশনের মাধ্যমে। ঠিক আছে, তারপরে মাথায় রাখবে যে 1927 থেকে বুঝতে পারছো যে এই সময় সাইমন কমিশন বয়কটের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ করা হয়। কি বললাম? সাইমন কমিশন বয়কটের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ করা হয়েছিল 1927-এর এই মাদ্রাজ অধিবেশনের মাধ্যমে। চলে আসছি
1928 আবার কলকাতা অধিবেশন হয়। এই কলকাতা অধিবেশনের সভাপতি ছিল মতিলাল নেহেরু। তাহলে 1928 সালের কলকাতা অধিবেশনের সভাপতি ছিল মতিলাল নেহেরু। মাথায় রাখবে সর্বভারতীয় যুব কংগ্রেস গঠন করা হয়েছিল কিন্তু তোমার এই 1928-এর কলকাতা অধিবেশনের মাধ্যমে। কি বললাম যে সর্বভারতীয় যুব কংগ্রেস গঠিত হয় 1928-এর এই কলকাতা অধিবেশনের মাধ্যমে। দেখো 1929-এ লাহোর অধিবেশন হয়, 1929 হয় লাহোর অধিবেশন, আর এই অধিবেশনের সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। তাহলে কোন অধিবেশনের সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু? লাহোর অধিবেশন, 1929-এর লাহোর অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহেরু। মাথায় রাখবে পূর্ণ স্বাধীনতার জন্য আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল। তারপরে 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হবে, এই প্রস্তাবটা পেশ করা হয়েছিল তোমার এই লাহোর অধিবেশনের মাধ্যমে। কি বললাম বুঝতে পেরেছো? যে 1929-এর লাহোর অধিবেশনের মাধ্যমে তোমার এই পূর্ণ স্বাধীনতার জন্য আইন অমান্য আন্দোলন শুরু হয়, আর এই 26শে জানুয়ারি বলা হয়েছিল যে 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করতে হবে। এই কথাটা বলা হয়, মানে এই প্রস্তাবটা তোলা হয়েছিল 1929-এর লাহোর অধিবেশনের মাধ্যমে। চলে আসে 1931 করাচি অধিবেশন। মাথায় রাখবে 1931-এ করাচি অধিবেশনের সভাপতি ছিল সর্দার বল্লভভাই প্যাটেল। আর হচ্ছে মাথায় রাখবে যে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় 1931-এর করাচি অধিবেশনের মাধ্যমে। বুঝতেই পারছো 31 সালটা দেখেই। দ্বিতীয় গোলটেবিল বৈঠক এই তোমার হচ্ছে এই 1931-এর সম্মেলনে কংগ্রেসের সভাপতির জন্য মহাত্মা গান্ধীকে লন্ডনে পাঠানো হয়েছিল। মাথায় রাখবে ভালো তথ্য, যে দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে কংগ্রেস থেকে একজন যে প্রতিনিধিত্ব করবে সেই প্রতিনিধিত্ব করার জন্যই তোমার এই করাচি অধিবেশনের সভাপতি তোমার সর্দার বল্লভভাই প্যাটেল মহাত্মা গান্ধীকে লন্ডনে পাঠিয়েছিল। বোঝা গেল? তারপরে হয় 1938-এর হরিপুরা অধিবেশন। এই হরিপুরা অধিবেশনের সভাপতি করেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের জাতীয় কংগ্রেসের কেবলমাত্র এই হরিপুরা অধিবেশনেই সভাপতি করেছিলেন। ঠিক আছে, তাও আবার বেশি দিন করেনি, 1 বছর মতো করে পরে 29-এ আবার তাকে নেতাজি মানে মহাত্মা গান্ধী তাকে সেখান থেকে আর কি বরখাস্ত করে দেয়, মানে তার বিপক্ষে অন্য একজনকে দাঁড় করিয়ে দেয়। সেখান থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু, মানে অনেক গল্প আছে, যাই হোক দলত্যাগ, মানে সেখান থেকে বেরিয়ে এসে তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করে। ঠিক আছে, যাই হোক আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম যে 1938 হরিপুরা অধিবেশনের সভাপতি ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। তা মাথায় রাখবে যে জাতীয় পরিকল্পনা কমিটি গঠিত হয়েছিল কিন্তু এই হরিপুরা অধিবেশনে। ঠিক আছে, আর একটা তথ্য আছে, এই তথ্যটা একটু দেখে নাও। 1946 সালে মিরাট অধিবেশন, এই অধিবেশনের সভাপতি ছিলেন জে.বি. কৃপালিনী। স্বাধীনতার আগের শেষ অধিবেশন ছিল তোমার এই মিরাট অধিবেশন। দেখো বস, তাহলে আমরা আমাদের এই ভারতের জাতীয় কংগ্রেস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সব পড়ে নিয়েছি। এগুলো তুমি একবার ভালো করে দেখলে বা দেখে রিভিশন করে নাও চটপট, কেমন? আর সবাই ভালো করে পড়বে কিন্তু। দেখো আমরা ম্যাথ একদম বেসিক থেকে আজকে দেখবো, লসাগু, লসাগু গসাগু একদম বেসিকটাকে আজকে আমরা বুঝবো। তারপরে নেক্সট দিন আমরা পিবিআরসি যে প্রশ্নগুলো দেখবো। চলো, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলছো যে দাদা এই ম্যাথ নাকি তোমার মাথায় ঢুকছে না। এই কথাটা যেন আমি আজ থেকে আর আমার ফ্রেন্ডসদের মুখ থেকে শুনতে না পারি। কি বললাম? সেই জন্য আমি আজ থেকে এই ম্যাথ আর জিআইতে যে টপিকটাই আমি আলোচনা করব, আগে তোমাদের কনসেপ্ট বোঝাবো, সাথে কিছু কোশ্চেন্স রাখবো। সেই কোশ্চেন্স দিয়ে আমি কনসেপ্টটা ভালো করে বুঝিয়ে নিয়ে চলে যাব পিভিআরসিআরসের প্রশ্নে। পিভিআরসিআরসের প্রশ্ন করার পরে আমি দেখব এই টপিকটা থেকে আর কোন টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় হতে পারে, সেইগুলো আমি তোমাদের করিয়ে দেবো। ব্যাস, এইগুলো মানে এক একটা টপিক এইভাবে আমি শেষ করে দেবো। দেখো আজকে আমরা দেখব লসাগু ও গসাগু পার্ট 1। পার্ট 2-তে আমরা হচ্ছে পিবিআরসির প্রশ্নের সাথে সাথে আর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। আজকে আমরা কনসেপ্টের সাথে সাথে বেশ কিছু প্রশ্ন দিয়ে টপিকটা পুরো বুঝে নেব। তাই বলবো যে কনসেপ্ট যখন আমি তোমাকে বোঝাবো, যদি মনে করো দাদা অঙ্ক আমি কিছু তুমি শিখতে চাও, তাহলে পরে ভালো করে মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবে। দেখো এই যে লসাগু ও গসাগু এই দুটো নির্ণয় করা ছাড়া এই টপিক আর কিচ্ছু নেই। তুমি দুটো জিনিস মাথায় রাখবে, লসাগুকে ইংরাজিতে বলে লোয়েস্ট কমন মাল্টিপ্লিকেশন, এল বলে তো লোয়েস্ট। কি বললাম? এই লোয়েস্ট শব্দটা মাথায় রাখবে। লোয়েস্ট মানে কি? সব থেকে কম। লোয়েস্ট মানে সব থেকে কম। গসাগুকে বলা হয় হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এই যে এইচ বলে তো হাইয়েস্ট, হাইয়েস্ট মানে সর্বাধিক। ব্যাস চলে আসি। দেখো লসাগুকে বাংলায় বলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আচ্ছা সিম্পলভাবে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো 2, 4, 6 উদাহরণস্বরূপ আমি এই 3টে সংখ্যা নিলাম।
বললো এর লসাগু কি হবে। সঙ্গে সঙ্গে তুমি কি করবে, আমি কি বললাম, লসাগু, লতে হয় এল, এল মানে লোয়েস্ট মানে সব থেকে ছোট, লোয়েস্ট মানে সব থেকে ছোট এমন একটা সংখ্যা তুমি নাও যে সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করা যাবে, 4 দিয়ে ভাগ করা যাবে, 6 দিয়েও ভাগ করা যাবে। কি বললাম, লসাগু বলে তো এল, এল মানে লোয়েস্ট, লোয়েস্ট মানে সব থেকে ছোট, সব থেকে ছোট এমন একটা সংখ্যা নেবে যে সংখ্যাটাকে 2 দিয়েও ভাগ করা যাবে, 4 দিয়েও ভাগ করা যাবে, 6 দিয়েও ভাগ করা যাবে। মানে বলতে চাইছি এইখানে কিন্তু 2, 4, 6 আমি একটা সংখ্যা ধরে নিয়েছি। মানে তুমি যখনই কোনো 2, 3 বা 4টে সংখ্যা লসাগু বার করবা, দেখবা সব থেকে ছোট এমন কি সংখ্যা যে সেগুলো সবগুলোতেই ভাগ যায়। যেমন এই ক্ষেত্রে উদাহরণস্বরূপ তো আমি 2, 4, 6 নিয়েছি, এক্ষেত্রে তুমি বলবা দাদা 12 হয়ে গেল সব থেকে ছোট এমন সংখ্যা যে সংখ্যাটাকে 2 দিয়েও ভাগ করা যায়, 4 দিয়েও যায়, 6 দিয়েও যায়। এবার তুমি বলছো দাদা তুমি তো চট করে বলে দিলে যে 12 হলো, কিন্তু 12 আমরা কি করে বুঝবো যে এই ক্ষেত্রে 12 হলো। দেখো তুমি কি করে বুঝবা, একটা জিনিস আমি দুটো টাইপ মানে তোমাকে কনসেপ্ট শিখিয়ে দেবো। এখানে তুমি সর্বপ্রথম দেখবা যে সংখ্যাগুলো লসাগু বার করতে বলবে তার মধ্যে বড় সংখ্যাটা কত, বড় সংখ্যাটা রয়েছে তার সঙ্গে তার গুণিতক পড়বা, মানে তার ঘরের নামতা পড়ে দেখবা কোন নামতাটাই এমন কোন নামতাটাই যে বাকিগুলো দিয়ে ভাগ যায়। তুমি বলবা 6 অক্ষে 6, 6কে তো 2 দিয়ে যায় কিন্তু 4 দিয়ে তো ভাগ যায় না, 6 দুগুণী 12, দাদা 12কে 2 দিয়েও ভাগ করা যায়, 4 দিয়েও যায়, 6 দিয়েও যায়। তার মানে এই 3টে সংখ্যার লসাগু হয়ে গেল 12। বিষয়টা মাথায় ঢুকলো। চলো আর একটা টাইপ আমি তোমায় বলে দিই। যেমন বললো 2, 4, তারপরে বললো 8, আর বললো হচ্ছে 12। এবার এই 4টে সংখ্যা দিয়ে তোমার বললো এদের লসাগু বার করো। দেখো তুমি সেই ছোটোবেলায় শিখেছিলে না এইভাবে করা, এইভাবেও তুমি করতে পারো। এবার এইভাবেই যদি তুমি করতে চাও তার মধ্যেও আমি শর্ট বলে দিচ্ছি তোমায় কি করবা। তুমি সঙ্গে সঙ্গে দেখবা এই ছোট সংখ্যাগুলো দেখবা, দেখো 2, 2 কিন্তু 8-এর মধ্যে ঢুকে আছে, 4 দুগুণী 8, 4ও কিন্তু 8-এর মধ্যে ঢুকে আছে, 12-র মধ্যেও ঢুকে আছে, তাহলে এই ছোট দুটো বাদ হয়ে যাবে। এবার 8 তো 12, 12 মানে কোনো সংখ্যা দুটো গুণ করলে তো 8 পাওয়া যায় না 12-র মধ্যে, তাহলে এই দুটো তুমি ঠিক ওইভাবে যেভাবে তুমি ছোটোবেলায় করতে সেইভাবেও করতে পারো। সঙ্গে সঙ্গে তুমি 4 দিয়ে একবারে দিয়ে দিলে, 4 দুগুণী 8, 6 দুগুণী 12, এটাকে আবার 2 দিয়ে যায় 1, এদিকে 3, দেখো গুণ করো, 4 দুগুণী 8, 3 4 12 এখানে লসাগু, আর এই সব কটা নিয়ে করলেও সেই 12ই হবে। এটাও করতে পারো, কিন্তু আমি তোমাকে যখন একটা মানে সংখ্যা নাম্বার দিয়ে আমি তোমাকে দেখিয়ে দেবো যে তুমি শর্টকাটে কীভাবে তাড়াতাড়ি করবে। তাহলে লসাগুটা বোঝা গেল। লসাগু হচ্ছে সব থেকে লোয়েস্ট, এই যে মাথায় রাখবা লসাগুকে ইংরাজিতে বলে এল দিয়ে, মানে লোয়েস্ট মানে সব থেকে ছোট এমন সংখ্যা তুমি যে 3টে বা 4টে সংখ্যার লসাগু বার করতে বলবা সেই সবকটা সংখ্যাই যেন এইটাকে ভাগ, মানে সবকটা সংখ্যা দিয়েই যেন তুমি যেটা লসাগু বার করবে সেই সংখ্যাটাকে যেন ভাগ যায়। বিষয়টা ধরা গেল। চলো দেখো উদাহরণ যখন দিয়ে আমি এই যে করাবো প্রশ্ন সাহায্যে তখন কিন্তু তুমি আরো ভালো বিষয়টা বুঝতে পারবে। চলে আসি গসাগু। গসাগুকে বলে HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এইচ মানে হাইয়েস্ট মানে সব থেকে বড়। দেখো উদাহরণ হিসাবে আমি নিয়েছিলাম না 2, 4, 6, এইটা দিয়েই তোমাকে বোঝাই। দেখো তাহলে মাথায় রাখবে হাইয়েস্ট মানে সব থেকে বড়, হাইয়েস্ট মানে সব থেকে বড় এমন কোন সংখ্যা যে সংখ্যাটা কি না যাদের গসাগু বার করব তাদের সব কটাকেই যেন ভাগ করতে পারে। দেখো বিষয়টা ধরা গেল। তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা সব থেকে বড় এক্ষেত্রে আমি দেখছি 2, 2 2কে ভাগ করতে পারবে, 2 4কেও ভাগ করতে পারবে, 2 6কেও ভাগ করতে পারবে। লসাগুর ক্ষেত্রে আমি সাইডে লিখে দিই, তাহলে বিষয়টা তুমি সহজেই ধরতে পারবা। লসাগুর ক্ষেত্রে আমরা দেখেছিলাম 12 ছিল, মানে কি মানে সংখ্যাগুলো লসাগুকে ভাগ করছিল, বিষয়টা বোঝো। মানে সব থেকে ছোট এমন সংখ্যা যাদের লসাগু করছো তারা যেন সবাইকে ভাগ করতে পারে, বোঝা গেল। আর গসাগুর ক্ষেত্রে সব থেকে মানে বড় এমন সংখ্যা নিবা যে সংখ্যাটা মানে সবাইকে, যাদের তুমি গসাগু বার করছো তাদের সবাইকে যেন ভাগ করতে পারে। এই হচ্ছে অঙ্কের মধ্যে, আর কিচ্ছু নেই ওই অঙ্কটার মধ্যে, মানে এই টপিকটার মধ্যে। দেখো এবার দেখো এই যদিও মানে আমি কি বলবো, এবারও যদি তোমার মাথায় কিছু না ঢোকে তাহলে পরে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করবে, তাহলে আমাকে আরও মানে রাস্তা বা উপায় বার করতে হবে যে তোমার মাথায় এই মানে টাইপটা বা টপিকটা তোমার মাথায় ঢোকানোর জন্য, বুঝতে পারছো? যেই জন্য বলছি সবাই কিন্তু অ্যাক্টিভ থাকবে আর আমাকে কমেন্ট করবো অনবরত যে দাদা আমি এই বিষয়টা এখানে বুঝতে পারিনি, এটা আমাকে আরেকবার বুঝিয়ে দাও। অবশ্যই আমি বুঝিয়ে দেবো। চলো এই প্রশ্নের মাধ্যমে আমরা এবার বুঝে নেব যে কিভাবে আমরা খুব সহজেই সমাধান করব। দেখো এই যে 4টে নাম্বার তোমাকে তুলে দিয়ে বললো
যে এদের লসাগু কী হবে। সঙ্গে সঙ্গে তুমি কি করবা, এই যে সংখ্যাগুলোকে তুমি দেখবা যে কাছাকাছি সংখ্যায় ভাঙবা, মানে এমন একটা সংখ্যা, মানে দুটো সংখ্যায় ভাঙবা তুমি, আমি দেখিয়ে দিচ্ছি। দুটো সংখ্যা একটু লিখতে অসুবিধা হচ্ছে, বুঝে নাও। এমন দুটো সংখ্যায় ভাঙবা যেন একটা সংখ্যা দিয়ে প্রত্যেকটাকে প্রায় ভাগ যেতে পারে, মানে যাই এরকমভাবে ভেঙে নেবা। যেমন 36কে তুমি ভাঙবা যে 4 নং দাদা 36, 54কে ভেঙে নিবা 6 নং 54, বিষয়টা বুঝতে পারছো। 108কে ভাঙলে যে 9 12 হয় 108, 144কে ভাঙলে 9 16 144, বোঝা গেল। তাহলে এবার এইভাবে তুমি বড় বড় সংখ্যাগুলো ভেঙে নিয়ে ছোটোতে পরিণত করবা। এবার যেটা কমন আছে সেইটা তুমি তো নেবেই, তার সাথে তুমি দেখবা এই যে ছোট হয়ে গেল 4 6 12 16। এবার আমি বলেছিলাম কি যে সব থেকে বড় যেটা থাকে তার ঘরের নামটা পড়ে আমরা দেখব যে সবগুলো দিয়ে ভাগ যায় কিনা। দেখো এক্ষেত্রে তুমি 144-এর ঘরের নামটা পড়ে কি বলতে পারতে, একটু সমস্যা হয়ে যেত, যদিও যারা তোমরা নতুন শিখছো। সেই জন্য তুমি এইভাবে ভেঙে নিয়ে তারপরে গিয়ে ছোট হয়ে গেল। এবার তুমি সেই 16কে তো 4 দিয়ে যায় 6 দিয়ে যায় না, তাহলে পরে 16 দুগুণি 32, 32কে 4 দিয়ে যায় 6 দিয়ে যায় না, তাহলে 3 16 48। দেখো 48 এমনই একটা সংখ্যা যাকে 4 দিয়েও ভাগ করা যায়, 6 দিয়েও যায়, 12 দিয়েও যায়, আর 16 নিজেই ভাগ করতে পারছে। তাহলে এখানে এদের হয়ে গেল আবার 48। তুমি এর সাথে গুণ করে বলে দিবা সঠিক উত্তর, যে এই সংখ্যাগুলোর বড় বড় সংখ্যাগুলোর লসাগু বেরিয়ে যাবে এইটা। দেখো গুণ করো, কত 8 নং 72-এর 2 7 থাকছে, 36 আর 7 হচ্ছে তোমার হচ্ছে 36 আর 7 43, তাই না? আমাদের সঠিক উত্তর 432 হয়ে গেল, বুঝতে পারলে। এবার দেখো একই প্রশ্ন, মানে একই প্রশ্ন বলতে একই সংখ্যা দিয়ে আমাদের বললো যে এদের গসাগু বার করো। সঙ্গে সঙ্গে সেম কাজ করবা, যে দুটো এমন সংখ্যায় ভাঙবা যেন একটা পরেরটার মধ্যে থাকে, কমন থাকে। তুমি সঙ্গে সঙ্গে বলবা 4 নং 36, এটাকে ভাঙলে হয় 6 নং 54, এটাকে ভাঙলে হয় 9 12 108। এই নামতা ঠামতাগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে, মোটামুটি 16 18 পর্যন্ত সমস্ত নামতা তোমাকে মাথায় রাখতে পারলে তুমি কিন্তু খুব ফাস্ট অ্যান্সার করতে পারবে। সঙ্গে সঙ্গে তুমি বলবা যে 9 16 144, যেটা কমন থাকছে। আমি কি বলছিলাম, এখান থেকে দেখবা যে যেটা কমন আছে সেটাই নেব, মানে এমন সংখ্যা যেটা 4টের মধ্যেই থাকবে সেইটাই হবে গসাগু, বুঝতে পারছো। যদি তুমি এইভাবে ভাঙতে চাও, তাহলে এবার দেখবা যে দেখো 4 6 12 আর 16 এর মধ্যেও কিন্তু দেখো বেরোচ্ছে, মানে 2 দিয়ে ভাগ যাচ্ছে সবাইকে, মানে সব থেকে বড় সংখ্যা এমন সংখ্যা যে সব কটাকে, এই যে এই সব কটাকে ভাগ করতে পারে। তুমি সঙ্গে সঙ্গে বলবে দাদা 2, তাছাড়া 4 হবে না, 4 তো 6কে পারে না ভাগ করতে। একমাত্র 2 আছে সব থেকে বড় সংখ্যা, যে 4কেও ভাগ করতে পারে, 6কেও পারে, 12কেও পারে, 16কেও পারে। এর সঙ্গে আবার 2 তুমি গুণে দেবে। 9 তো সবাইকে ভাগ করতে পারে, কারণ 9 সবার মধ্যেই 9 রয়েছে, বুঝতে পারলে বিষয়টা। তাহলে এখানে এদের গসাগু হয়ে গেল 9 দুগুণি 18। কারোর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবা। চলে আসি পরের প্রশ্নে। দেখো এই প্রশ্ন দেখে অনেকে হয়তো ভয় পেয়ে যায়, কি পিমি চলে এসছে, কি করব। একদম সিম্পল ভাবে বোঝো। বলছে 24 এবং 144-এর গসাগু, এই সেম মানে গসাগু, গসাগু হলো এত, তাহলে পি এর মান কত। আচ্ছা এইটা যে অরিজিনাল গসাগু আমরা তো জানি না, আমরা শিখেছি কি গসাগু কীভাবে বার করতে হয়। 24 আর 144 আসলে গসাগু যেটা হয় আমরা আগে সেটা বার করে নিই। ওরা কি ভুলভাল বলছে আমরা এগুলো দেখবো না আগেই। তুমি সঙ্গে সঙ্গে বলবে দাদা এমন কোন সব থেকে বড় সংখ্যা যে সংখ্যাটাকে এটাকেও ভাগ যায় এটাকেও ভাগ যায়। তুমি ধরো যদি তুমি মানে একবারেই বলতে পারবে, যদি তুমি মানে একটু গুণ ভাগগুলো ভালো পারো, সঙ্গে সঙ্গে বলবে দাদা 24 নিজেই আছে, কারণ 24কে 24 নিজেই ভাগ করতে পারে, আবার 144কে 24 নিজেও ভাগ করতে পারে। কারণ 24-এর সঙ্গে তুমি যদি হচ্ছে 6 গুণ করো, দেখো 6 গুণ করলে কিন্তু 6 24 সঙ্গে 144 চলে আসছে, 4 6 24, 2 12 আর 2 14, বোঝা গেল। তাহলে সঙ্গে সঙ্গে বলবো এদের গসাগু কত 24। এছাড়াও আমি যে কৌশলটা, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট আমি আর একটু বুঝিয়ে নিই। এই কৌশলটা তুমি বার করতে পারো, যে এমন সংখ্যা দিয়ে ভাঙাবে যেন দুটোর মধ্যে থাকে। তুমি বললে যে 4 6 24, 6 দিয়ে তুমি এটাকে ভাঙালে পরে 6 দিয়ে কত হচ্ছে, 6 দুগুণি 12, 4 6 24। এবার দেখো তাহলে 6 তো পেলাম, এবার এই 4 আর 24-এর মধ্যে দেখো তুমি এখানে বলবা যে সব থেকে বড় কোন সংখ্যা, কোন সংখ্যা যে 4কেও ভাগ করতে পারে 24কেও ভাগ করতে, 4 নিজেই, বুঝতে পারলে বিষয়টা। তাহলে এখানে 4 গুণ করে বলবা 4 6 24 আমাদের উত্তর হয়ে গেল। নিজেকে একটু বুদ্ধি দিয়ে ধরে নিতে হবে, ঠিক আছে বস। তাহলে আমরা পেলাম যে আসলে এদের গসাগু 24, কিন্তু ওরা বলছে না না এদের গসাগু হলো এইটা, মানে 10p যোগ 4। বেশ ভালো কথা। এবার তুমি তো জানোই যে সমান চিহ্ন ওপাশে যেটা যোগ থাকে সেটা পাশে বিয়োগ হয়ে যায়, সঙ্গে সঙ্গে 4টা এপাশে বিয়োগ করে তুমি বলবা 20 সমান
10p, কারণ আমাদের শুধু পিটা বার করতে হবে, বাদ বাকি সব এদিকে পাঠিয়ে দিতে হবে। 10টা বার কাটলে সঙ্গে সঙ্গে 2 হলো, পি এর মান কত 2 হয়ে গেল। বিষয়টা বুঝতে পারলে? চলো দেখো এবার ভগ্নাংশের ক্ষেত্রে, এই যে ভগ্নাংশের ক্ষেত্রে তুমি কিভাবে লসাগু গসাগু বার করবে, সিম্পলভাবে বুঝে নাও, একদম সহজ সরলভাবে বুঝে নাও। এই যে রয়েছে, একটু লিখতে আমার সমস্যা হচ্ছে, একটু কষ্ট করে বুঝবে। কি বার করতে বলেছে? লসাগু। যেটা বার করতে বলবে, ওপরে কি থাকে লব আর নিচে হর, ওপরেগুলো লব আর নিচেগুলো হর। যেটা বার করতে বলবে উপরেরগুলো সেটা করবা, তার বিপরীতটা করবা নিচেরগুলোর। মানে কি দাদা? মানে হচ্ছে লসাগু বার করতে বলেছে, ওপরেরগুলোর লসাগু করব আর নিচেরগুলোর তার বিপরীত, মানে নিচেরগুলোর গসাগু করে বসিয়ে দেবো, অ্যান্সার চলে আসবে। সঙ্গে সঙ্গে তুমি বলবা 2, 4 আর 5-এর লসাগু দাদা 20। একবারেই বলতে পারছো যে 20 সব থেকে ছোট এমন একটা সংখ্যা যে যাকে কিনা 2 দিয়েও ভাগ যায়, 4 দিয়েও ভাগ যায়, 5 দিয়েও ভাগ যায়। আর নিচেরগুলো তুমি লসাগু করবা বিপরীতটা, সঙ্গে সঙ্গে বলবা সব থেকে বড় 1 ছাড়া আর কিছু নেই যে 3টেকেই ভাগ করতে পারবে, একই আছে একমাত্র যে 3টেকেই ভাগ করতে পারবে, তাছাড়া সব থেকে বড় আর কিছু নেই, নিচে 1, ব্যাস 20/1 যা শুধু 20, তাই আমাদের সঠিক উত্তর হয়ে গেল। চলো পরের অঙ্কটা দেখো। দেখো এখানে কি বলছে, সঙ্গে সঙ্গে একটু আমি লিখে নেওয়ার চেষ্টা করছি, কেমন? 36/75 আছে, 48/50 রয়েছে এখানে। আর একটু কষ্ট করে বুঝে নাও, তুমি বুঝতেই পারছো যে আমি সেটআপটা কত ভালো, নাহলে সামনাসামনি ক্লাস করাতে বলে আরও ভালো করে আমি বুঝিয়ে দিতে পারতাম। এবার দেখো সঙ্গে সঙ্গে এগুলোকে একটু কাটা গেলে তুমি কেটে নেবে। দেখো এখানে যদি কাটো, তুমি দেখতে পাচ্ছ যে 3 দিয়ে তুমি যদি কাটো, এখানে 12 হচ্ছে, আর 3 25 75 হচ্ছে। এটাকে দেখো, এটাকে তুমি যদি 2 দিয়ে কাটো, উপরে 24 আর নিচে 25, তাই না? এটাকে তুমি যদি 6 দিয়ে কাটো, 5 ছক 30 আর 6 বরং 72। এবার দেখো বলেছে গসাগু নির্ণয় করতে, যেটা বলবে ওপরেরগুলো সেটা করব, নিচেরগুলো তার বিপরীতটা করব। তাহলে তুমি বলো 12, 24 আর এই 12-র গসাগু করলে কি হবে? সঙ্গে সঙ্গে বলবা দাদা সব থেকে বড় এমন সংখ্যা যে সংখ্যাটা 3টেকেই ভাগ করতে পারে, সেটা হচ্ছে 12 নিজে। 12 তো 12কে ভাগ করতে পারবে, 24কেও পারবে, এই 12টাকেও পারবে। বোঝা গেল? আর লসাগু মানে সব থেকে ছোট এমন সংখ্যা যে সংখ্যাটাকে এরা সবাই ভাগ করতে পারবে। দেখো সেটা হচ্ছে 25 নিজে। 25, এই 25টাকে এই 25 এসে ভাগ করতে পারবে, এ এসেও ভাগ করতে, এই 5 এসেও 25কে ভাগ করতে পারবে। সঠিক উত্তর হয়ে যাবে 12/25। বুঝতে পারলে? কারোর কোনো সমস্যা থাকলো? চলো দেখো, দারুণ একটা প্রশ্ন। এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে, একটু ভালো করে বুঝে নাও। এটার মধ্যে মিডিল টার্মের কিছু কনসেপ্ট তোমাকে জানতে হবে। আমি ছোট্ট করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন ওই মিডিল টার্ম ভেঙে বিস্তারিত আমি বলবো না, জাস্ট তোমাকে শর্টকাটের মাধ্যমে কিভাবে তুমি বুঝতে পারো সেই কৌশলটা আমি বলে দিচ্ছি। দেখো বলছে এটা আর এটার লসাগু নির্ণয় করতে, এটা সঙ্গে সঙ্গে মিডিল টার্ম করতে হবে। এবার দেখো তুমি কিভাবে শর্টকাটে করবা। তুমি দেখবা দাদা এখানে লাস্টে যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারটাকে, আমার কথাটা ভালো করে শুনবে, এই নাম্বারটাকে 2 ভাগে, এমন 2 ভাগে ভাগ করবা যাদেরকে গুণ করলে যেন এই সংখ্যাটাই হয় চিহ্ন সহ, ঠিক আছে? আর যোগ অথবা বিয়োগ করলে পরে যেন এই সামনে এক্সের সামনে যে সংখ্যা আছে সেটা আসলেই হবে। কি বললাম আবার বলছি, ভালো করে বুঝে নাও। মিডিল টার্মের দারুণ অঙ্ক কিন্তু। এইখানে যে সংখ্যা থাকবে তাকে 2 ভাগে ভাঙবা। এবার দেখবা এদের গুণফল যেন এমন 2 ভাগে ভাঙতে হবে যেন এদের গুণফলটা এটা নিজে হয়, এই সংখ্যাটা নিজে হয়। আর যোগ অথবা বিয়োগ করে যেন সেই সংখ্যা দুটো এখানে আসে। যেমন আমি তোমাকে উদাহরণ হিসেবে বুঝিয়ে দিচ্ছি, দেখো মানে এটার যেটা উত্তর হবে সেটা বলছি। যেমন 3কে তুমি ভাঙতে পারো যে দাদা 3 গুণ 1, দেখো +3 আর +1, তাই না? কারণ এখানে গুণ করছি, 3 অক্ষে 3 আসছে আর প্লাসে প্লাসে প্লাস চলে আসছে। বোঝা গেল বিষয়টা? দেখো এদের যোগ করলে 3 আর 1 যোগ করলে কিন্তু 4 চলে আসছে। এখানে প্লাসে মাইনাসের বিষয়টা আমি পরে আসছি। তাহলে এখান থেকে যে ফ্যাক্টরগুলো বেরোবে সেটা এক্স সমান কী বেরোবে? দেখো দুটো মান বেরোবে, একটা নিবা এক্স লিখে এরকম করে লিখে নিবা। দেখো আমি তোমাকে শর্টকাট বলে দিচ্ছি। লিখে নেওয়ার পরে দেখো একটা 3 আর একটা 1 হলো। এই যে 3 ছিল 3 নিলাম একটা এক্সের মান, আর একটা 1 আছে 1 নিল। এবার চিহ্নটা দেখো, এই যে মাইনাসে প্লাসে মাইনাস গুণ হবে, মাইনাসে প্লাসে মাইনাস, ব্যাস গেল। এটাও ঠিক তাই করো। সঙ্গে সঙ্গে তুমি এটা নিজে করতে পারবা। তুমি বলবা দাদা এখানে হবে 3 আর এখানে হবে 2, এটা হচ্ছে প্লাসে হবে। আর এদের গুণ করলে পরেই 3 দুগুণই 6 আসছে, প্লাসে প্লাসে প্লাস আসছে। এবার তুমি বলবা এখান তাহলে কি মাইনাস বেরোবে? তুমি এখানে দেখতেছো 3 2 5ও আসছে, আমরা ঠিক করেছি। তাহলে এখান থেকেও তুমি দুটো মান বার করে ফেলবা, বলবা এক্স, এখানেও এক্স, এখানে 3 নিলে এখানে 2 নিলে, বা চিহ্নটা আমরা বসাবো মাইনাসে
প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, এর মধ্যেও কিন্তু অনেক কারসাজি রয়েছে, সেগুলো আমি যখন মিডল টার্মের অঙ্ক করাবো সেই সময় ভেঙে বোঝাবো। এখন তোমাকে আমি একটু শর্টকাট বলে দিলাম যে তুমি এই টাইপের প্রশ্ন পরীক্ষায় চলে আসলে কীভাবে সমাধান করবে। লসাগু বলেছে, দেখো যেটা মানে কমন থাকবে সেটা তুমি একবার নিবা, আমি একটু সাজিয়ে একবারে লিখছি। তুমি দেখো এক্স মাইনাস ওয়ানটা আগে নিয়ে নিলে, যেগুলো নেই সেগুলো তো তুমি নিবাই। লসাগুর ক্ষেত্রে কি, যেগুলো সিঙ্গেল থাকবে সেগুলো তো আমাদেরকে গুণফলে নিতেই হবে, আর যেগুলো ডবল রয়েছে সেগুলো একবার নিতে হবে, মোদ্দা কথা এইটা। তাহলে এটা একবার রয়েছে, একে তো নেবই, এও একা রয়েছে, একেও নেবো আমরা। নেওয়ার পরে দেখবো এরা এই যে এক্স মাইনাস থ্রি ডবল রয়েছে, এদেরকে শুধু একবার নেবো, এই হচ্ছে সিস্টেমটা। ব্যাস এইটা আমাদের অপশনে থাকবে, দেখবা এইটা আমাদের উত্তর হয়ে যাবে, অপশন এইটা। চলো, বিষয়টা বোঝা গেল। যদিও বা কারোর মাথায় যদি না ঢোকে আমাকে কিন্তু অবশ্যই SMS করবা, ঠিক আছে, বলবা দেখো এদের লসাগু নির্ণয় করতে। সঙ্গে সঙ্গে তুমি তো জানোই যে 2.4 মানে দাদা দশমিক তুললে নিচে হয়ে যাচ্ছে 10, আর এখানেও দাদা একবারে করছি 36/100, দুঘর আগে দশমিক, এটা হচ্ছে 72 তোমার নিচে কত আসছে 10 আসছে। এবার যা সিম্পল, লসাগু বার করতে বলেছে, ওপরেরগুলোর লসাগু নিচেরগুলোর গসাগু। সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা 24, 36, 72 কিছু করা লাগবে না, 72ই লসাগুর, কারণ 72ই সব থেকে ছোট এমন সংখ্যা, লোয়েস্ট লসাগু, লোয়েস্ট মানে ছোট, সব থেকে ছোট এমন সংখ্যা যে সংখ্যাটাকে 24ও ভাগ করতে পারবে, মানে যে হ্যাঁ, আর 36ও ভাগ করতে পারবে, আর 72 নিজে ভাগ করতে পারবে। বিষয়টা বোঝা গেল। আর নিচেরগুলোর গসাগু 10, 110, তুমি শুধু বলবে 10 হবে, মানে 10 এমন সব থেকে বড় সংখ্যা যে নিজে এই 10কে ভাগ করতে পারবে, 100কেও ভাগ করতে পারবে, এটাকেও ভাগ করতে পারবে। তাহলে সিম্পল এখানে উত্তর হয়েছে 7.2। বিষয়টা মাথায় ঢুকলো সবার? চলো দেখো, খুব দারুণ একটা প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসে এই টাইপের প্রশ্ন। এটা কিন্তু লেখাটা একটু মানে ভালো হয়নি, বুঝতেই পারছো যে আমি ভালো করে লিখতে পারিনি। তুমি একটু আমি এখানে লিখে দিচ্ছি, তারপরে অঙ্কটা তুমি নিজে বুঝবে। দেখো 2^4 রয়েছে ইন্টু 3^4 ইন্টু 5^3 এক পাশে, এরপরে এবং এ পাশে আছে দেখো 2^2 ইন্টু 3^6 ইন্টু 5^6 ইন্টু 7^2। ব্যাস, লসাগু বার করতে বলেছে তো, একদম সিম্পল। দেখো এই প্রশ্ন অনেকে দেখলে পরে না ভয়তে পালাবে, যদি সে না জানে বা কোনোদিন এই টাইপের প্রশ্ন না করে, ভাববে কি করে কি করব। কিন্তু তুমি যদি জানো একদম ইজি, কিচ্ছু নেই। দেখো সঙ্গে সঙ্গে দেখবা 2-এর পাওয়ার এখানে 4 রয়েছে, 2-এর পাওয়ার 2 রয়েছে, লসাগু বলেছে সবসময় বড়টা নিবা, 2-এর পাওয়ার 4টা নিবা। বলো গুণ দিলে 3-এর পাওয়ার 4 রয়েছে, 3-এর পাওয়ার 6 রয়েছে, কি কাকে নিবা? বড়কে নিবা সবসময় লসাগুর ক্ষেত্রে, এরকম টাইপের প্রশ্নে। আর এখানে দেখো 5-এর পাওয়ার 3, 5-এর পাওয়ার 6, কাকে নেব? 5-এর পাওয়ার 6 নেব, বড়। আর লসাগু তো কি করে, যে একা সাথী, তা যার কোনো সাথী নেই তাকে সে টেনে নেয়, এর একা রয়েছে একে টেনে নিল। ব্যাস এই হয়ে গেল আমাদের সঠিক উত্তর লসাগুর ক্ষেত্রে। যদি একই প্রশ্ন, 1 মিনিট আমি মুছে দিচ্ছি, গসাগু বার করতে বলতো, সেক্ষেত্রে তুমি কি করতে? সেক্ষেত্রে তুমি একদম দেখতে যে 2-এর পাওয়ার 4, 2-এর পাওয়ার এটা 2 না 3, এটা মনে হয় 2 ছিল, দেখি তো, হ্যাঁ 2 ছিল। তুমি বলবা যে সবার ছোট থাকে তাকে আমি নেব। গসাগু বলে আমি সবসময় এখান থেকে ছোটটা নেব। 3-এর 4 আর 3-এর 6, তাহলে 3-এর 4 নেবে, আর 3 আছে 5 আছে 3টে, এখানে 5 আছে 6টা, তাহলে তুমি এখান থেকে নেবে 5, 3, আর যে একা থাকে তাকে সে নেয় না। বোঝা গেল গসাগু, এই হচ্ছে গসাগু হয়ে গেল। বিষয়টা ধরতে পারলে চলো পরে প্রশ্নে চলে যাই, ভালো করে বুঝবে। বলছে দেখো 36 লিটার, 45 লিটার, 72 লিটার দুধের 3টি ক্যান রয়েছে। সবচেয়ে বড় এই যে কথা, এই কথাটার মধ্যেই কিন্তু তুমি ধরবে যে এটা লসাগু করতে হবে না গসাগু করতে হবে। সব থেকে বড় পরিমাপ খুঁজুন, যার দ্বারা তাদের সব কয়টি সম্পূর্ণরূপে পরিমাপ করা যাবে। মানে এই 36কে, 45কে, 72কে, তিনটেকেই এমন একটা পরিমাপ খুঁজতে হবে যে তিনটেকেই ভাগ করতে পারে, তিনটেকেই ভাগ করতে পারে। তাহলে আমরা কোন দিকে যাচ্ছি? লসাগুর দিকে যাচ্ছি। সব থেকে বড় বলেছে, সব থেকে বড় এমন একটা সংখ্যা নাও যে হচ্ছে তিনটেকে ভাগ করতে। বলো লসাগুর দিকে যাচ্ছি না গসাগুর দিকে যাচ্ছি? গসাগুর দিকে যাচ্ছি, তাই না? গসাগু মানেই তো হাইয়েস্ট কমন ফ্যাক্টর, সব থেকে বড় হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে সব থেকে বড় এমন সংখ্যা যে কিনা সবাইকেই ভাগ করতে পারে। সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা 9 হচ্ছে, 9 36কে পারে, 45কেও পারে, আর 72কেও ভাগ করতে পারে, তাছাড়া আর কেউ নেই। তুমি এটাকে এইভাবে ভেঙে করতে পারতে। 36 মানে দাদা 9 গুণ 4 নং 36, 9 গুণ 5, আর এদিকে 9 গুণ 8।
ব্যাস, এবার দেখো যেটা কমন আছে সেটা হবে 4, 5, 8, এদের গসাগু তো একই হয়, 9 গুণ 1 মানে শুধু 9 যা। মাথায় ঢুকলো বিষয়টা? চলো নেক্সট। বলছে দেখো ভালো একটা প্রশ্ন, পরীক্ষায় আসে। বলছে দুটি সংখ্যার গসাগু 16, তাদের লসাগু 160। যদি একটা সংখ্যা এমন হয় মানে 32 হয়, অপর সংখ্যাটা কত? সিম্পল। দেখো আমি তোমাকে গসাগু লসাগু যেভাবে বার করতে হয় সেই বিষয়টা বোঝালাম, আর একটা সূত্র গসাগু লসাগুর ক্ষেত্রে, আর কিচ্ছু তোমাকে মাথায় রাখতে হবে না, সেই সূত্র তুমি লিখে নাও। যে আমি বলছি লসাগু ইন্টু গসাগু, আমি শর্টকাটে লিখছি, হ্যাঁ লিখতে পারছি না বলে শর্টকাটে লিখছি। তুমি লেখো লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল, বা এরকমও লেখো যে একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা, একই ব্যাপার। হ্যাঁ, এটা লিখে নিও, ব্যাস এই সূত্রটা শুধু মাথায় রাখবা। আর আমি যেভাবে লসাগু গসাগু বার করতে হয় সেই কৌশলটা দেখিয়ে দিলাম, আর কিচ্ছু তোমার এই টপিক থেকে মাথায় রাখতে হবে না। দেখো সঙ্গে সঙ্গে তুমি বলবা, আমার তো সূত্রটা মুছে ফেললাম কেন, লসাগু ইন্টু গসাগু সমান দুইটি সংখ্যার গুণফল। সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা এরা গসাগু বলছে কত? 16, লিখলে বেশ ভালো কথা। লসাগু বলছে 160, আর আমরা জানি সংখ্যা দুটির গুণফল, কিন্তু একটা সংখ্যা এরা দিচ্ছে আর একটা সংখ্যা আমাদের বার করতে হবে, অন্য সংখ্যাটাই কত। সিম্পল, তুমি 16 দিয়ে এটাকে কাটলে 2, 2 দিয়ে তুমি যদি 160কে কাটো 80, অপর সংখ্যা কত? 80। একদম ইজিভাবে তুমি বার করে ফেলবে। চলো পরের প্রশ্নে। বলছে 24টি কমলা, 36টি আম আর 60টি কলা রয়েছে, তাদের অনেক লাইনে একই ধরনের ফল থাকা উচিত, এটি করার জন্য সর্বনিম্ন সারির সংখ্যা কত হওয়া উচিত? এই টাইপের প্রশ্ন কিন্তু বস আমাদের ডব্লিউবিপি কেপিতে আসে, ঠিক আছে? সেই জন্য তুমি দেখো কি করবা, সঙ্গে সঙ্গে এদের গসাগু বার করে ফেলবা। তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা এদের গসাগু কত? তুমি যদি ভাঙো, দেখো 4 ছক 24, দেখো এখানে 6 6 36, 6, একবারে তুমি 12 দিয়েও ভাঙতে পারতে, ঠিক আছে? একবারে তুমি বড়টা দিয়ে ভেঙে বলবা যে 12 গুণ, দেখে বুঝতেই পারছো যে 12 দুগুণে 24, 3 বার 12 ইন্টু 3, আমার লিখতে একটু অসুবিধা হচ্ছে, বুঝে নাও। 3 বারং 36, 5 বারং 60, তাই না? তার মানে 12ই আছে সব থেকে বড়, এই সরি, হ্যাঁ সব থেকে বড়, এটা তো আমরা গসাগু বার করছি, গসাগু বার করবো, হ্যাঁ সব থেকে বড় সংখ্যা যে কিনা 24কেও ভাঙাতে পারে, 26কেও আর 60কেও ভাঙাতে পারে, মানে ভাগ করতে পারে। তাহলে দেখো আর 2 3 5 তো হবে না, একই হবে। তাহলে 12 পেলে এবার কি করবা, দেখো ভালো করে শুনে নাও। গসাগু বার করে নিয়ে এইগুলোকে ভাগ করে দিবা। এই 24টি কমলাকে 12 দিয়ে ভাগ করলে তুমি বলবা 2খানা শাড়ি হবে, ঠিক আছে? এই যে আমের জন্য হবে কয়টা শাড়ি? 3টে শাড়ি। আর 60টা কলার জন্য তুমি বলবা যে 12 দিয়ে ভাগ করলে 5টা। তাহলে সঙ্গে সঙ্গে এগুলো যোগ করে বলবা 5 আর 3 8 আর 2 10, টোটালে মানে সর্বনিম্ন 10টা শাড়ির সংখ্যা হওয়া উচিত, ঠিক আছে? বুঝতে পারলে এই টাইপের প্রশ্ন কীভাবে করবা? গসাগু বার করে নিয়ে সেই গসাগু দিয়ে সবাইকে ভাগ করে দিয়ে সেগুলো যোগ করবা, ব্যাস ইজি একদম। চলো দেখো খুব ভালো একটা টাইপের প্রশ্ন, কি বলছে যে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু এর যোগফল ওরা বলছে যে 369, একটু বুঝে নাও, এবং পার্থক্য বলছে 351, যদি একটি সংখ্যা 72 হয় অপর সংখ্যা। সেম সূত্র, ওই যে আমরা যেটা দেখলাম যে লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, ব্যাস সেই সূত্রই ইউজ করতে হবে। কিন্তু এখানে ওরা একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে। ওরা কি বলছে যে লসাগু, দেখো লসাগু গসাগু, লসাগু এবং গসাগুর যোগফল দিয়ে দিয়েছে, লসাগু আর এদিকে গসাগুর যোগফল দিয়ে দিয়েছে 369। আবার বলছে যে লসাগু আর গসাগুর পার্থক্য, লসাগু আর গসাগুর, একটু বুঝে নাও লেখাটা ভালো বসছে না কেন কে জানে, হচ্ছে তোমার হচ্ছে কত? 351। ব্যাস এবার এখান থেকে তুমি যদি লসাগু গসাগু বার করে নাও তাহলে সিম্পল তুমি সেই সূত্রে ফেলে দিয়ে অ্যান্সার করে ফেলতে পারবে। দেখো তুমি গসাগুটা বাদ দিয়ে বলবা 2খানা লসাগু সমান, এদিকে যোগ করলে, যোগ করছি আর কি, যোগ করছি, সঙ্গে সঙ্গে তুমি বলবে এদিকে আছে 0 11 12 2, এদিকে আসলো 1 মানে 7, ব্যাস। তাহলে 2l, এটা 2 ছিল, 2l সমান যদি এত হয় তাহলে l মানে লসাগু সমান 2 দিয়ে কাটলে 360, লসাগু 360। এবার তুমি বলো লসাগু আর গসাগুর যোগফল ওরা বলেছে 369, তার মধ্যে লসাগু যদি 360 হয় গসাগু হবে 9, পেয়েছি। চলো এবার সূত্রে ফেলে দাও। আমরা জানি লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, মানে একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা, একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা আমাদের বার করতে হবে। তাহলে দেখো লসাগু পেয়েছিলাম 360, গসাগু পেয়েছিলাম 6 না 9, সরি 9, একটু বুঝে নাও, হ্যাঁ 9, এটা সমান 72 ইন্টু এক্স। দেখো সঙ্গে সঙ্গে কাটো, 36 দুগুণি 72, তাই না? এখানে থাকছে 10, 2 দিয়ে এটা কাটলে 5, 5 নং 45, সঙ্গে সঙ্গে বলবা যে অপর সংখ্যা বা অন্য সংখ্যাটা 45 হয়ে যাচ্ছে,
বিষয়টা বুঝতে পারলে কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। দেখো খুব ভালো একটা প্রশ্ন, এই টাইপের প্রশ্ন কিন্তু বস পরীক্ষায় আসে, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। এই প্রশ্নটা খুব দারুণ একটা প্রশ্ন। বলছে যে দুটি সংখ্যার গসাগু এবং গুণফল ওরা যথাক্রমে দিয়েছে 15 আর গুণফলটা দিয়েছে 6300। বলছে এই ধরনের সংখ্যার সম্ভাব্য জোড়ার সংখ্যা কত? ভালো করে বিষয়টা বুঝবে। আচ্ছা তুমি দেখো, যে কোনো দুটি সংখ্যার গসাগু মানে কি, সেই সংখ্যা দুটোর মধ্যে যেটা গসাগু হবে সেটা যেন দুটো সংখ্যার মধ্যেই থাকে। বিষয়টা বুঝলে না? চলো, যেমন আমি বলছি যে 12 আর 16 এই তো দুটো সংখ্যা। এবার 12কে আমরা কি লিখেছিলাম যে 4 গুণ 3 3 4 12। 16কে আমরা লিখতে পারি এইভাবে যে 4 গুণ 4 4 4 16। এবার দেখো এর মধ্যে যেটা কমন রয়েছে দুটোর মধ্যে যে সংখ্যা রয়েছে সেটাই তো এদের গসাগু। বিষয়টা বুঝতে পারলে? 12 আর 16র গসাগু কত? 4। এখানে তুমি বুঝতেই পারছো যে এই 4টা দুটোর মধ্যে রয়েছে। তাহলে তুমি এক্ষেত্রে কেন বলবা না যে যদি আমরা দুটো সংখ্যা এ আর বি ধরি, এদের গসাগু যদি 15 হয় তাহলে 15 তো বির সাথেও থাকবে, 15 এর সাথেও থাকবে, এটা তো তুমি বলতে পারো। এবার বলছে দেখো এদের গুণফল নাকি, ওরা বলছে যে 6300। একটু লিখতে প্রবলেম হচ্ছে বলে একটু বুঝে নাও। দেখো সঙ্গে সঙ্গে 15 দিয়ে তুমি এটা কাটবা, বলবা যে 4 15 60, 3 30, হচ্ছে 15 দুগুণে 30, 0 420। আবার এই 15 দিয়ে এটা কাটলে হচ্ছে 15 দুগুণে 30, থাকছে হচ্ছে 12, 0 মানে 120, 6 15 হচ্ছে কত? 6 15, এই 4 15 60, তাহলে হচ্ছে 8 15 হচ্ছে 120, তাহলে 28 হচ্ছে। একটু বুঝে নাও 28, তাই না? তাহলে তুমি বলবা দা a ইন্টু বি সমান সমান 28 পেলাম। এবার তুমি দেখো এটা একটু মুছে ধরবে নাকি দেখি, এখানে দেখো। এবার তোমাকে এখানে দেখতে হবে, 1 মিনিট এটা মুছেই দিই। হ্যাঁ, আমরা কি পেলাম যে a ইন্টু বি সমান 28। এবার আমরা দেখবো যে কত জোড়া সম্ভব। দেখো তুমি সঙ্গে সঙ্গে এমন দুটো সংখ্যায় ভাঙো, বলো যে যাদের গুণফল 28, যেমন তুমি বলবা 1 গুণ 28, 28 আসছে। 2 এর সাথে 14 গুণ করলে হয় 28, তাই না? তারপরে বলবা যে 3 এর সাথে দাদা যদি আমরা 3 এর সাথে যদি কত গুণ করি, দেখো 3 এর সাথে কোনো কিছু গুণ করে 28 আসে না, তাহলে 3 হবে না, তাই না? তাহলে এবার 4 এর সাথে দেখো, 4 এর সাথে 7 গুণ করলে 4 7 28 আসে। 5 এর সাথে হয় না, 6 এর সাথেও হয় না, আবার 7 এর সাথে 4 গুণ করে হয়, 7 এর সাথে 4 গুণ করে 28 আসে। এবার দেখো এই যে 4 গুণ 7 ও যা, 7 গুণ 4 ও তাই, এটাই কিন্তু রিপিট হয়েছে যখনই, সেখান থেকে আর নেব না, ঠিক আছে? এবার এখান থেকে কয় জোড়া সম্ভব? আছে তো 3 জোড়া। এবার এখান থেকে মাথায় রাখবে অন্তত অন্তত যে জোড়াটার মধ্যে অন্তত একটি মৌলিক সংখ্যা থাকবে, অথবা মাথায় রাখবে যাদের গসাগু 1 হচ্ছে। দেখো 1 আর 28 মানে একটা বিজোড় সংখ্যা রয়েছে, তাই না? তাহলে এদের এখানে এই একটা জোড়া হচ্ছে। এখানে দেখো 2 আর তোমার হচ্ছে 14র মধ্যে কিন্তু দুটোই জোড় সংখ্যা, আর এর মধ্যে কোনো মৌলিক সংখ্যা নেই, এটা এক জোড়া হবে না। আর এক জোড়া হবে 4 গুণ 7, মানে 7 একটা প্রাইম নাম্বার রয়েছে। বুঝতে পারলে বিষয়টা? তাহলে এখানে মাত্র 2 জোড়া হওয়া সম্ভব। ধরতে পারলে বিষয়টা আমি কি বলতে চাইছি? চলো পরের অঙ্কটা দেখো। হ্যাঁ, বলছে দুইটি ধনাত্মক সংখ্যার যোগফল এত এবং গসাগু যদি এত হয় তাহলে এই ধরনের সংখ্যার কতগুলো জোড়া তৈরি করা যাবে। কোনো ব্যাপার না, দুইটি ধনাত্মক সংখ্যা আমরা থোড়েই জানি। আমরা ধরলাম দুটি ধনাত্মক সংখ্যা দা এ আর বি। এবার এদের ওরা গসাগু বলছে 24, তার মানে 24টা কার সঙ্গে থাকবে? এই যে ধনাত্মক সংখ্যা দুটির সঙ্গে, এটা 24a আর এটা হচ্ছে 24b। এবার এদের যোগফল নাকি বলছে দাদা কত? তোমার এই যে হচ্ছে 3 8 4, ব্যাস। এবার তুমি এখান থেকে দেখো একটা 24, তুমি ডাইরেক্ট কমন নিয়ে নাও। 24 যদি কমন নাও তাহলে a প্লাস বি পড়ে থাকে, আর এদিকে সমান সমান তোমার এইদিকে 24 দিয়ে তুমি এটা লিখে নাও একটু। 24 দিয়ে যদি তুমি এটাকে কাটো, দেখো 24 অক্ষে 24, বা তুমি 12 দিয়ে কাটো, 12 দুগুণি 24। দেখো এখানে হচ্ছে 3 12 36, আর 12 দুগুণি 24 32, 2 দিয়ে কাটলে হচ্ছে কত থাকছে? 16 দুগুণি 32, মানে a প্লাস বি সমান কত পেলাম আমরা? 16 পেলাম। এবার সেই ঠিক একইভাবে জোড়া করবা তুমি। সঙ্গে সঙ্গে আমরা পেলাম a প্লাস বি সমান 16 পেয়েছি। এবার এখানে প্লাস আছে তাই তুমি ভেঙে করবা। তুমি বলবা দাদা 1 এর সাথে 15 যোগ করলে হয় 16, আচ্ছা 2 এর সাথে 14 যোগ করলে হয় 16, আচ্ছা 3 এর সাথে তুমি বলবা দাদা যদি 13 যোগ করি হয় 16, আচ্ছা 4 এর সাথে একটু বুঝে নাও, হ্যাঁ 4 এর সাথে 12 যোগ করলে 16 হয়। তাহলে এখান থেকেই তুমি বুঝতে পারছো যে এই একটা হবে, তাই না? 1 আর 15টা হবে, এদিকে 2 14 হবে না, 3 13 হবে, এর মধ্যে একটা মৌলিক রয়েছে, এটা হবে না। এবার তার সঙ্গে আরও কিছু লিখে নি, দেখো একটু বুঝে নাও। হ্যাঁ,
5 গুণ নয় সরি যোগ হবে, 5-এর সাথে কত যোগ করলে 16 আসে? তুমি বলবা 11। 6-এর সাথে তুমি বলবা যে হচ্ছে দাদা 10, 7-এর সাথে 9, আর হচ্ছে 8-এর সাথে 8। ঠিক আছে, এবার এটা সম্ভব না, এখানে এটা সম্ভব, একটা মৌলিক রয়েছে, এটা সম্ভব না, এটা সম্ভব। তাহলে কটা পেলাম? 2, 3, 4, 4টে হবে। সঠিক উত্তর 4 জোড়া। বুঝতে পারলে বিষয়টা আমি কি বলতে চাইছি? চলো পরের প্রশ্ন দেখি। ও আর নেই, চলো হয়ে গেছে। তাহলে আজকে মোটামুটি যেগুলো আমি শেখালাম এগুলো একটু নিজে প্র্যাকটিস করে নিবা। এর উপর ভিত্তি করে আমরা কালকে আগামীকাল দেখো আমি তোমাদের বলে দিই, এই লসাগু গসাগু থেকে আমি পিভিআরসিআরসের প্রশ্নগুলো করাবো, আর তার সাথে সাথে এই টপিক থেকে আর যে টাইপের প্রশ্নগুলো পরীক্ষা হতে পারে সেগুলো আমি আলোচনা করে দেবো। দেখো আমি তোমাদের বোঝানোর জন্য অনেক চেষ্টা করলাম, মানে সেট আপটা যদিও বা ভালো নয় তবুও চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য। এরপরেও যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবা, আমাকে সেই বিষয়টা বলবা, ঠিক আছে? আমি আরও চেষ্টা করব যেন পরবর্তী ভিডিওটা আরও ভালো করে করতে পারি তোমাদের জন্য। চলো এবার আমরা জিআইটা দেখে নিই। তো চলো এবার আমরা জিআই থেকে দেখব দিক নির্ণয়। দেখো বাস এই যে টপিকটার যে কনসেপ্ট, আমি ছোট্ট করে তোমাকে একটু কনসেপ্টটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। তুমি যদি কনসেপ্টটা ধরে নিতে পারো তাহলে আজকে থেকে এই টপিক থেকে যা প্রশ্নই আসুক না কেন তুমি নিজে নিজে অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, চলো আমি ছোট্ট করে তোমাকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, কনসেপ্টটা তুমি ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। সঙ্গে সঙ্গে তুমি যখনই এই দিক নির্ণয়ের অঙ্ক করতে যাবে এরকম একটা প্লাস চিহ্ন এঁকে নেবে। এবার তুমি তো জানোই যে তোমার ডান দিকে হয় ইস্ট মানে পূর্ব, তাহলে নিশ্চয়ই বাঁ দিকটা হয়ে যাবে ওয়েস্ট মানে পশ্চিম, উত্তরে মানে উত্তর বলতে কি ওপরের দিকে নর্থ মানে উত্তর, আর নিচের দিকে হচ্ছে সাউথ মানে দক্ষিণ। তাহলে বলো তো এই দিকটা কোন দিক পড়ছে? এই দিক তুমি বলবে যে দাদা এটা দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্ব। এই দিকটা কি দাদা? দক্ষিণ পশ্চিম, তাহলে এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম। এটা কি? উত্তর পূর্ব, উত্তর পূর্ব। এটা হচ্ছে উত্তর পশ্চিম, উত্তর পশ্চিম। বিষয়টা বোঝা গেল? কোন দিকটাকে বলার কিছুই নেই, তুমি তো ছোটবেলা থেকে জেনে আসছো যে কোন দিকটাকে কি বলে, ব্যাস। তার সাথে সাথে এই যে ত্রিপ্লেট বলে লেখা আছে দেখতে পাচ্ছ, লম্ব ভূমি অতিভুজ, এই ত্রিপ্লেটগুলো অবশ্যই মুখস্থ করবে। ঠিক আছে, যখন আমাদের এই দিক নির্ণয় করতে গিয়ে পিথাগোরাসের মতো তোমার হচ্ছে সলভ করতে হবে তখন কিন্তু আমরা সলভ করব না, তখন আমরা এই ত্রিপ্লেটগুলো দিয়ে পিথাগোরাসের সূত্রটাকে একদম ঝেপে দেবো। মাথায় রাখবে 3, 4, 5, 5, 12, 13, 6, 8, 10, 7, 24, 25, 8, 15, 17। আর একটা জিনিস তুমি মাথায় রাখবে, দেখো আমি একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো এইভাবে আঁকলে, এবার দেখো যদি তোমাকে বলে যে তুমি ঘড়ির কাঁটা অনুযায়ী ঘোরো, হ্যাঁ এরকমও কিন্তু মানে জিআই মানে দিক নির্ণয় থেকে রয়েছে। যেমন তোমাকে বলবে যে ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে, ঘড়ির কাঁটা সবসময় টিক 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 এইভাবে করতে করতে মানে এই দিক থেকে এই দিকে ঘোরে, তাই তো? এটা হচ্ছে ক্লকওয়াইজ বলে, এটাকে ইংরেজিতে কি বলে? ক্লকওয়াইজ। আর তাহলে যদি বলে যে ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে সেটা কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। আর সেটা বিপরীত কোন দিক? ঠিক এইটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাওয়া। সিম্পল বিষয়, তুমি একটা ঘড়ি দেখলেই বুঝতে পারবে ঘড়ির কাঁটা এই দিকে চলে সাধারণত, সেটা হচ্ছে ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মানে যেটা ঘড়ির কাঁটার বিপরীতে। বিষয়টা বোঝা গেল? এবার দেখো, এবার প্রশ্নে যখন কোনো ব্যক্তি কোনো দিকে যাচ্ছে, মনে করো ব্যক্তিটা এখান থেকে এই দিকে যাচ্ছে, এবার তুমি নিজেকে ধরে নিবা, তুমি নিজেকে ধরবা তুমি ওই ব্যক্তি, তুমি এই দিকে যাচ্ছ। তাহলে তুমি যদি এই দিকে যাও, তোমার ডান দিক কোন দিক? তোমার ডান দিক যেদিক পড়বে ওই ব্যক্তির ডান দিকও সেই দিকে পড়বে, তোমার বাঁ দিক যেদিক পড়বে ওই ব্যক্তির বাঁ দিকও সেই দিকে পড়বে। কি বললাম? ভালো করে বিষয়টা বুঝে নাও। যখনই কোনো ব্যক্তি যেদিকেই যাক না কেন, যখন তুমি দেখবে তুমি সেই জায়গাটায় নিজেকে পাতিয়ে নিবা, তুমি মনে করো সেই জায়গাটায় তুমি আছো, তাহলে এবার বাঁদিকে যদি ঘুরতে বলে তোমার বাঁদিক যেটা পড়বে তুমি সেই দিকেই চলবা। তুমি যদি এখন এই দিকে যাও, ব্যক্তি কোনো একটা ব্যক্তির উদ্দেশ্য করে বলছে, নিজেকে ভেবে নাও যে এদিকে হচ্ছে এখন তুমি আছো, তোমাকে বলো বাঁদিকে ঘোরো, তা তুমি এইদিকে ঘুরবা নাকি এইদিকে ঘুরবা? সঙ্গে সঙ্গে তুমি এইদিকে ঘুরে ফেলবা। বিষয়টা বুঝতে পারলে? চলো প্রশ্নের মাধ্যমে আমি 2-4টে প্রশ্ন রেখেছি, একটু বিষয়টা বুঝে নাও। চলো, বলছে এক ব্যক্তি প্রথমে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়েছিল। কোনো ব্যাপার না, আমরা আগে এই যে একটা যোগ চিহ্ন টেনে নেব, সঙ্গে সঙ্গে এটাকে তুমি লিখে নেবা ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। বেশ ভালো কথা। এক ব্যক্তি প্রথমে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়েছিল। কোন দিকে দাদা? এই যে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়েছিল। তারপর সে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো। আচ্ছা তুমি নিজেকে দাঁড় করিয়ে নাও, তুমি এই দক্ষিণ দিকে এদিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছো, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীতে। বলো ঘড়ির কাঁটার বিপরীতে এই দিক ঘুরবে নাকি এই দিক ঘুরবে? সঙ্গে সঙ্গে বলবো দাদা এই দিক ঘুরবে। কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কোনটা? এ দেখো
এই এল মতো না, সে এল তুমি যেভাবেই বানাও 90 ডিগ্রি হবে। ঠিক আছে, সবসময় একটা এল 90 ডিগ্রি হয়। তাহলে এই যে এইখানে গিয়ে এখান থেকে ঘুরে এদিক গেলে তোমার মুখটা কিন্তু এইদিকেই রয়ে গেল, মানে বিষয়টা বুঝতে পারছো? তুমি জাস্ট ঘুরে গেলে। এবার বলছে দেখো, ঘোরার পরে তারপরে 135 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো। ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে। তাহলে এই হলো হিসাবটা রাখতে হবে তোমায়, এই 90। এবার দেখো 90-এর পরে 135 হতে গেলে আর 45 লাগে, মানে এই পজিশনে এটার অর্ধেক আসছে, এই পজিশনে এসে তোমার মুখটা এরকম হয়ে গেল, তাই না? বলছে সবশেষে সে কোন দিকে মুখ করেছে বলো। এই যে এই দিকটা কি, তুমি সঙ্গে সঙ্গে বলবা দক্ষিণ পশ্চিম। দক্ষিণ পশ্চিম অ্যান্সার হয়ে গেল। চলো দেখো 2 নম্বর প্রশ্ন। বলছে সঙ্গে সঙ্গে তুমি এরকম একটা দাগ টেনে লিখে নিবা, সঙ্গে সঙ্গে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। বেশ ভালো কথা। আহেলি প্রথমে দক্ষিণ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্ব মানে এই দিকে মুখ করে দাঁড়িয়েছিল। তারপরে সে 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো। অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীতে। এই দিকে দেখো, এই দিকে যদি সে 270 ডিগ্রি, তুমি সঙ্গে সঙ্গে বলবা, তুমি 45-এর ঘরে একটু নামটা মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে? একটু মাথায় রাখবা যে 45, ওকে 45, 45 দুগুণি 90, 3 45 সঙ্গে কত, 3 45 সঙ্গে হচ্ছে 135, আর 135 270 আমাদের যেতে বলেছে, তাই না? 1 মিনিট, এটা নয়, এটা 270 যেতে বলেছে। তুমি বলছো 135, তার মানে 270 মানে এতটা যতটা এর ডবল। সঙ্গে সঙ্গে দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর গিয়েছো, তুমি এরকম দাগ টেনে নাও দরকার হয়। তাহলে আরও 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, মানে এই সোজা এসে পড়েছো, মানে এই বিন্দুতে পড়েছো, মানে তোমার মুখ এখন এই দিক, তাই তো? ভালো করে বুঝতে হবে কিন্তু। এবং সবশেষে সে 135 ক্লকওয়াইজ ঘুরলো। 135 মানে দেখো এই যে 45, 45 90 আর 45 যোগ করলে হয় 135, মানে এই দিকে ঘুরলো। তাহলে বর্তমানে এখন তুমি কোন দিক মুখ করে দাঁড়িয়ে আছো? নর্থ, উত্তর দিক তোমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। একদম ইজি, আর কিচ্ছু নেই। দেখো চলো 3 নম্বর প্রশ্নটা কি বলছে। সঙ্গে সঙ্গে তুমি এই যে ইস্ট, ওয়েস্ট, বোঝাতে পারছি তো বস? যদি কোনো সমস্যা হয় আমাকে বলবা। নর্থ, সাউথ। বলছে দীপিকা কোনো এক স্থান থেকে যাত্রা শুরু করে, সবসময় স্থানটাই কেন্দ্রবিন্দু ধরবা। এই যে মাঝখানে আমি দেখো দাগি গোল করে দিয়েছি। এবার বলছে যাত্রা শুরু করে, বেশ ভালো কথা। বলছে দক্ষিণ দিকে 20 মিটার হাঁটার পর। আচ্ছা দক্ষিণ মানে এই দিকটা, এই যে 20 মিটার হাঁটলো, তাই না? এই 20 মিটার দক্ষিণ দিকে সে হাঁটলো। কতটুকু? 20। আমি লিখছি, একটু বোঝার চেষ্টা করো। বলছে হাঁটার পর পূর্ব দিকে ঘুরে সে 40 মিটার হাঁটলো। বেশ ভালো কথা। পূর্ব দিকে ঘুরে সে 40 মিটার হাঁটলো। এরপর সে আবার উত্তর দিকে ঘুরে 20 মিটার হাঁটলো। উত্তর দিক ওপরে 20 মিটার হাঁটলো, মানে এই যে এই জায়গাটা পৌঁছে গেছে, হাঁটলো। ঠিক আছে, হাঁটার পরে এবং সবশেষে পশ্চিম দিকে সে 55 মিটার হাঁটার পর থামলো। পশ্চিম দিক মানে এই দিকে 55, তাহলে এটা 40, বুঝতে পারছো? এটা 40, 40 আর 15 যাবে, তাহলেই 55 হচ্ছে। এটা মনে করো 15। ব্যাস, সে এখন এই দিক মুখ করে পশ্চিম দিকে 15 আছে। তারপরে দেখো বলছে এখন সে শুরুর স্থান থেকে কোন দিকে এবং কত দূরত্বে, তো বোঝাই যাচ্ছে সে পশ্চিম দিকে রয়েছে। আর সে এই যে এই কেন্দ্রবিন্দু থেকে শুরু করেছিল সেখান থেকে 15 রয়েছে। তার মানে তুমি এখানে সঠিক উত্তর বলবা সে এখন পশ্চিম দিকে, একটু লেখার চেষ্টা করছি, 15 কিলোমিটার দূর। 15 কিলোমিটার তো বলিনি, এগুলো সব মিটার রয়েছে, তাহলে 15 মিটার দূরত্বে রয়েছে, পশ্চিমে 15 মিটার। একদম ইজি ছিল। চলো 3 নম্বর প্রশ্নটা দেখো। সঙ্গে সঙ্গে কি করবা, এই যে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। বলছে মৌবনি পি বিন্দু থেকে, পি বিন্দু যখনই কোনো বিন্দু সেটা প্রথমে আগে কেন্দ্রবিন্দু ধরে নেবা। পি বিন্দু থেকে দক্ষিণ দিকে চলতে শুরু করে, দক্ষিণ দিকে চলতে শুরু করলো, বেশ শুরু করলো 30 ফুট হাঁটার পর, মানে দক্ষিণ দিকে চলতে শুরু করছিল 30 ফুট হাঁটার পর। 30 ফুট হেঁটেছে, হাঁটার পরে সে বাঁ দিকে ঘুরলো। তুমি নিজেকে দাঁড় করিয়ে দাও, তুমি দক্ষিণ দিকে মুখ করেছো, তোমার বাঁ দিক কোন দিকে পড়বে? সঙ্গে সঙ্গে বলবা দাদা বাঁ দিকটা এই দিকে পড়ছে, তাই না? তুমি নিজেকে দাঁড় করিয়ে দেবা এই জায়গাটায় তুমি নিজেকে দাঁড় করিয়ে দেবা যে তোমার বাঁ দিক মানে এই যে মৌবনির বাঁ দিক। এবার সে বাঁ দিকে ঘুরলো, বেশ। তারপরে সে 40 গেল, বাঁ দিকে ঘুরে 40, একটু লেখার চেষ্টা করছি, বুঝে নাও। 40 গেল, 40 ফুট হাঁটলো আর কি। তারপরে সে আর বিন্দুতে এসে পৌঁছলো, মানে এই জায়গাটা একটা বিন্দু হলো, এটা হচ্ছে আর বিন্দু। আর এটার নাম ছিল কি? পি বিন্দু থেকে শুরু করেছিল। এবার দেখো আর বিন্দু পৌঁছালে বলছে পি ও আর এর মধ্যে ন্যূনতম দূরত্ব কত? এই যে পি, এই যে আর,
এই দেখো ন্যূনতম দূরত্ব বেরিয়ে যাবে এক্ষুনি। দেখো কোথায় তোমার ওই টিপলেট কাজে লাগে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ন্যূনতম দূরত্ব কত এবং পি বিন্দুটি কোন দিকে আর বিন্দুটি অবস্থিত। পি বিন্দুটি বলছে, ভালো করে বোঝো, পি বিন্দুটির কোন দিকে, এই পি বিন্দুটির কোন দিকে আর বিন্দু রয়েছে, পির কোন দিকে রয়েছে, তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা এটা হচ্ছে উত্তর, এই সরি দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্বে রয়েছে। আমি একটু লেখার চেষ্টা করছি, দক্ষিণ পূর্ব রয়েছে। কিন্তু ন্যূনতম দূরত্বটা কত দেখো, এটা 30, এটা 40, এটা 50, আমি সঙ্গে সঙ্গে বলে দিলাম এটা 50 হবে। কি করে বলতে পারলাম দেখো, টিপলেট আমি কতগুলো বলে রেখেছিলাম, তুমি প্রথম পেজে চলে যাও, আমি এখান থেকে ব্যাক করছি না। 3, 4, 5, মানে লম্ব যদি 3 হয়, ভূমি যদি 4 হয়, তাহলে সেক্ষেত্রে অতিভুজ হবে 5। তাহলে এবার এরই 10 গুণ করে দিয়েছে ওরা, এই মানে 10 গুণ মানে 3-এর জায়গায় 30 করে দিয়েছে, 4-এর জায়গায় 40 করে দিয়ে 5-এর জায়গায় 50 হয়ে যাবে। লম্ব যদি 30 হয়, ভূমি হবে 40, সেক্ষেত্রে অতিভুজ হয়ে যাবে 50। দেখেছো তাহলে আমাদের কিন্তু এই পিথাগোরাস যে সূত্র, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেটা কিন্তু করা লাগলো না। ওই টিপলেট দিয়ে তুমি সঙ্গে সঙ্গে ঝেড়ে দিয়ে চলে আসবা, সময়টা তোমার কিন্তু বেঁচে যাবে। মাত্র 4-5টা টিপলেট মুখস্থ করলে সমস্ত কিছু তুমি বার করে ফেলবে, ব্যতিক্রমী 2-4টে বাদে। বোঝা গেল বিষয়টা? চলো আর একটা প্রশ্ন আমি রেখেছি, একটু বুঝে নেওয়া, নিজে করে নাও, প্র্যাকটিস করে নাও, তারপরে হুড়িয়ে নিজের প্র্যাকটিস করবা, যেখান থেকে হোক তুলে। আমরা পরের দিন মানে নেক্সট দিন আগামীকাল হচ্ছে পিভিআরসিতে প্রশ্নের সাথে সাথে আরও গুরুত্বপূর্ণ কিছু তোমাকে দেখিয়ে দেবো। সঙ্গে সঙ্গে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। বলছে শ্রেয়া বাড়ি থেকে বেরিয়ে দক্ষিণ দিকে 120 মিটার গেল। দক্ষিণ দিকে 120, এখানে লেখাই বড় কষ্টকর, সেই জন্যই একটু সমস্যা। 120 মিটার গেল, বলছে যাবার পরে বাঁ দিকে ঘুরলো। তুমি নিজেকে দাঁড় করিয়ে দাও, নিজেকে দাঁড় করিয়ে বলো তোমার বাদিক কোনটা, সঙ্গে সঙ্গে বলবা এই দিকটা আমার বাদিক। তাহলে বাদিকে ঘুরে কই গেল, 120 মিটার যাওয়ার পরে বাদিকে ঘুরে আবার 120 মিটার গেল, এখান থেকে আবার এতটা। ঠিক আছে, এখানেই ধরো যে 120 মিটার সে হচ্ছে গেল। এরপর আবার সে বাদিকে ঘুরলো। দেখো তোমার এই দিকে যদি তুমি নিজেকে দাঁড় করিয়ে দাও, এই দিকে মুখ করে যদি তুমি দাঁড়াও, তোমার বাদিকটা কোন দিকে পড়ছে দাদা, নিশ্চয়ই এই দিকে পড়ছে। কতটুকু গিয়েছে, 70, মানে এইটুকু হচ্ছে 70। ঠিক আছে, 70 গেল। আবার এবার বলছে এরপর সে সোজা বাড়ির দিকে মুখ করে হাঁটতে শুরু করলো। সোজা বাড়ির দিকে মুখ করে হাঁটতে শুরু করলো, বেশ, হাঁটতে শুরু করলো। সে কোন দিকে হাঁটছে এবং আর কতটা পথ বলছে হাঁটলে সে বাড়িতে পৌঁছাবে। দেখো একটা জিনিস বোঝো, এই দাগটা এমন বড় ছিল, এটা টোটালটা 120, ঠিক আছে, আর এইটা হচ্ছে টোটালটা 70, তাই না? এবার তুমি একটা জিনিস বলো, এখান থেকে সে কোন দিকে মুখ করবে, এই যে মানে উত্তর পশ্চিমে মুখ করবে। আর কতটা তাকে হাঁটতে হবে, তুমি একটা জিনিস দেখো, একটা জিনিস ভালো করে বোঝো, এখানটায় কিন্তু 120, এটা হচ্ছে 120, আর এটা হচ্ছে 70। তাহলে তুমি আমায় বলো 120 থেকে যদি 70 যায়, এইটুকু কত হচ্ছে। এই যে এই জায়গাটায় কিন্তু আমাদের খেলা, এই জায়গাটাই আমাদের খেলা। এটা তুমি বলবা দাদা 120 থেকে 70 চলে গেলে হয় তোমার হচ্ছে 50, এইটুকু হচ্ছে 50। মানে বুঝতে পারছো, আমি কিন্তু বোঝাতে পারছি না, মানে আমার এই যে এই লেখাটা ভালো লিখতে পারছি না। এইটুকু 50, তাই না? তাহলে এইটুকু 50, এইটুকু কত, তুমি বলবা দাদা এইটুকু হচ্ছে 120, মানে নিচেরটা যদি 120 হয়, এইটুকু 120। এবার এইটুকু না হচ্ছে সে বাড়ি এখানে আছে, মানে বোঝো, আমি কিন্তু মানে বোঝাতে কি বলবো, এই এইভাবে ভালো বোঝা যায় না এইসব জিনিস। এই জায়গাটায় তুমি যাবে, তাহলে এইটা 120, এটা 50, এটা আমি সঙ্গে সঙ্গে বলবো হবে 5, 12, 13, মানে 130 হবে, 100% 130 হবে। কি করে বুঝলাম, ওই যে টিপলেট 5, 12, 13, 5 মানে ওরা বলছে 50, মানে 10 গুণ 50, 12 মানে 10 গুণ, দেখতেই পাচ্ছ 120, আর 13, তাহলে এইটুকু কত হবে, 13, 13 মানে 130 হবে। সঙ্গে সঙ্গে তুমি ওই পিথাগোরাসের সূত্র তোমাকে আর কাজে লাগাতে হবে না। আমি কিন্তু দেখো আমি যথেষ্ট চেষ্টা করলাম বোঝানোর জন্য, কিন্তু তুমি তো বুঝতেই পারছো যে এইভাবে কিন্তু বোঝানো একটু কষ্টকর। যদি কারোর সমস্যা মনে হয় তাহলে আমাকে খাতা পেন ইউজ করতে হবে এইগুলো ভালো করে বোঝানোর জন্য। বোঝা গেল? আর যদি তুমি বুঝে থাকো, এক্ষুনি তুমি লেগে যাও যে এই টপিক থেকে 10-12টা প্রশ্ন আনতে যে দাগে সেই 10-12টা প্রশ্ন তুমি সলভ করতে চেষ্টা করে দাও। চলো এবার আমরা জিকে থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা, 5টা দেখো। এবার আমরা দেখব কলকাতা পুলিশ কনস্টেবল 2023-এ যে এক্সামটা হয়েছিল, সেই মেন্সের 5টা প্রশ্ন আমি তোমাদের এখানে তুলেছি। সেই 5টা প্রশ্ন আমরা একটু আলোচনা করে নেব। দেখো অনেকেই আমাকে কমেন্ট করে বলছো যে দাদা তুমি স্ট্যাটিক জিকে করাচ্ছ না, ওইগুলো কোথায়। দেখো আমি তোমাদের একটা কথা বলি, এই যে 5টা করে তুমি পিভিআরসিএসে প্রশ্ন পড়ছো, শুধু কি 5টা এমসিকিউ টাইপের তুমি প্রশ্ন পড়ছো বলো তো? এইভাবে তুমি দেখো এই 5টা প্রশ্ন তোলা মানে এই যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র এক একটা টপিক কিন্তু আমি তুলে
দিচ্ছি। যেমন এই যে এই প্রশ্ন দিয়েই তুমি বোঝো যে নিচের কোনটি কার্বন ডাই অক্সাইডের ধর্ম নয়। তার মানে আমরা এখানে পুরো কার্বন ডাই অক্সাইডের ধর্ম, তার সাথে আর যে সমস্ত গ্যাস আছে অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন সালফাইড, নাইট্রোজেন, অ্যামোনিয়াম, এদের সমস্ত কিছুর ধর্ম আমি এখানে তুলে দিয়েছি। তার মানে এটাও কিন্তু একটা ক্ষুদ্র টপিক আমাদের পড়া হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে 5টা করে 60 দিনে 300টা তুমি এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র টপিক পড়ছো। দেখো আমি যে 60টা দিনের টার্গেট করে যে সিলেবাসটা আমি তোমাদের তৈরি করেছি, যেটা আমি সিলেবাসটা তোমাদের দেখিয়েছি, আমি তো তোমাকে প্রথম দিনও বলেছি, এখনও বলছি, এর বাইরে তোমাকে জিকে বলো, ম্যাথ, জিআই কিছু চিন্তা ভাবনা করতে হবে না। আমি কিন্তু বস অনেক কাঠ কয়লা পুড়িয়ে এই সিলেবাসটা রেডি করেছি তোমাদের জন্য। সেই জন্য আমি জোর দিয়ে বলতে পারবো যে তুমি এই 60টা দিন কন্টিনিউ আমার সঙ্গে জুড়ে থেকে এইভাবে কন্টিনিউ ক্লাস করে যাও। তারপরে তুমি 60 দিনের পরে তুমি বলবা যে এই টপিকটা আমাদের বাকি থেকে গেছে। এরকম একটা টপিক যদি তুমি পাও তখন আমাকে বলবা। যেগুলো আমাদের ডব্লিউবিপি এবং কেপির জন্য গুরুত্বপূর্ণ সমস্ত কিছু আমি তোমাদের তুলে দিয়েছি। দেখো দেখো প্রথম প্রশ্ন, চলো এবার 5টা প্রশ্ন আলোচনা করে নিই। এই একটা প্রশ্ন ছিল যে নিচের কোনটি কার্বন ডাই অক্সাইডের ধর্ম নয়। অপশনে ছিল যে বর্ণহীন, গন্ধহীন, তার সাথে জলে দ্রাব্য। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে যে জলে দ্রাব্য, এটা কার্বন ডাই অক্সাইডের ধর্ম নয়। বিষয়টাকে একটু ভালো করে বুঝে নাও। চলো, কার্বন ডাই অক্সাইডের সংকেত হচ্ছে CO2। এটা বর্ণহীন, গন্ধহীন, সামান্য অম্ল স্বাদযুক্ত গ্যাস। তাহলে কি বললাম? কার্বন ডাই অক্সাইড হলো বর্ণহীন, গন্ধহীন আর সামান্য অম্ল স্বাদ। অম্ল মানে কি? টক, মানে সামান্য টকযুক্ত তোমার হচ্ছে একটা গ্যাস। মাথা রাখবে এই গ্যাস বাতাসের চেয়ে প্রায় 1.5 গুণ ভারী। কি বললাম? কার্বন ডাই অক্সাইড গ্যাসটা বাতাসের থেকে 1.5 গুণ ভারী। জলে সামান্য দ্রাব্য। কি বললাম? জলে সামান্য দ্রাব্য। সেই জন্য দেখো অপশনে ছিল বর্ণহীন, গন্ধহীন আর স্বাদযুক্ত, আর মনে হয় এটা ছিল যে জলে দ্রাব্য। তা সামান্য দ্রাব্য বলে ওরা অ্যান্সার নিয়ে নিয়েছে যে জলে দ্রাব্য, এটা কার্বন ডাই অক্সাইডের ধর্ম নয়। সাথে সাথে মাথায় রাখবে তাপ প্রয়োগে দ্রাব্যতা বাড়ে। কি বললাম? কার্বন ডাই অক্সাইডে তাপ প্রয়োগ করলে দ্রাব্যতা কী হবে? বেড়ে যাবে। চলো এবার আমরা দেখব অক্সিজেন। অক্সিজেনের ধর্ম, সমস্ত যে সমস্ত গ্যাস রয়েছে যেগুলো পরীক্ষা আসার মতো আমি সেগুলো সব ধর্ম তুলে দিয়েছি। মাথায় রাখবে অক্সিজেন হচ্ছে কি? বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, বাতাসের চেয়ে সামান্য ভারী অক্সিজেন। ঠিক আছে? এবার অক্সিজেনকে -183 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তরলে পরিণত করা যায়। আর জানোই তো এটা শ্বাসকার্যে সাহায্য করে। অক্সিজেন দহনে সাহায্য করে, নিজে দাহ্য নয়। মানে কি? মানে অক্সিজেন অন্যকে জ্বালাতে পারে কিন্তু নিজে জ্বলে না। মানে অক্সিজেন কোনো কিছুকে জ্বালাতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না। তাই বলছে যে অক্সিজেন দহনে সাহায্য করে কিন্তু নিজে দাহ্য নয়। দেখো অধাতুর সঙ্গে বিক্রিয়া করে আম্লিক অক্সাইড উৎপন্ন করে। তাহলে অক্সিজেন কি করে? কার সঙ্গে? ধাতু না অধাতু? অধাতুর সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? আম্লিক অক্সাইড উৎপন্ন করে। এটাও কিন্তু ভালো একটা পয়েন্ট, মাথায় রাখার চেষ্টা করবে। চলো H2 বলো তো হাইড্রোজেন। দেখো হাইড্রোজেন হচ্ছে বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন গ্যাস। বাতাসের চেয়ে 4.4 গুণ ভারী। কত গুণ? 4.4 গুণ। এটা মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে? যে বাতাসের থেকে হাইড্রোজেন গ্যাসটা হলো 4.4 গুণ ভারী। এটা হচ্ছে জলে অদ্রাব্য। কি বললাম? হাইড্রোজেন হচ্ছে জলে অদ্রাব্য, দহনে সাহায্য করে না কিন্তু নিজে দাহ্য প্রকৃতির। মানে এ অন্যকে জ্বালাতে সাহায্য করে না কিন্তু নিজে জ্বলে যায়। কি বললাম? অক্সিজেন কি করে? নিজে জ্বলে না, অন্যকে জ্বালাতে সাহায্য করে। আর হাইড্রোজেন 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 হচ্ছে মানে নিজে জ্বলে যায়, অন্যকে জ্বালাতে সাহায্য করে না কিন্তু নিজে জ্বলে যায়। বিষয়টা বুঝতে পারলে? চলো নাইট্রোজেনটা দেখে নিই এবার। দেখো নাইট্রোজেন হচ্ছে বর্ণহীন, গন্ধহীন, গ্যাসীয় পদার্থ। নাইট্রোজেনের বাষ্প ঘনত্বটা গুরুত্বপূর্ণ 14। মাথায় রাখবে নাইট্রোজেনের বাষ্প ঘনত্ব 14। আচ্ছা, তার সাথে মাথায় রাখবে যে জলে নাইট্রোজেনের দ্রাব্যতা খুব কম। কি বললাম? জলে নাইট্রোজেনের দ্রাব্যতা খুব কম। হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে। তাহলে নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? অ্যামোনিয়া উৎপন্ন করে। চলে আসে এবার অ্যামোনিয়া সম্পর্কে দেখে নাও। অ্যামোনিয়া হচ্ছে বর্ণহীন, অতি তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। অ্যামোনিয়ার গন্ধ আছে। এটা হচ্ছে অতি তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। বাতাসের চেয়ে এটা হালকা। বাতাসের চেয়ে অ্যামোনিয়া হালকা। জলে সব থেকে বেশি দ্রাব্য। গুরুত্বপূর্ণ পয়েন্ট মাথায় রাখবে। অ্যামোনিয়া বর্ণহীন, ঠিক আছে? এটার গন্ধ আছে, অতি তীব্র ঝাঁঝালো গন্ধ আছে। আর এটা বাতাসের থেকে হালকা। আর এটা হচ্ছে সব থেকে বেশি জলে দ্রাব্য। পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটি অ্যামোনিয়ার ধর্ম নয়? বলে দিল বর্ণহীন,
অতি তীব্র গন্ধযুক্ত, বাতাসের থেকে হালকা। এরপরে বলে দিল যে জলে অদ্রাব্য। তখন সঠিক উত্তর হবে জলে অদ্রাব্য, এটা অ্যামোনিয়ার ধর্ম, এটা অ্যামোনিয়ার ধর্ম, মানে ধর্ম নয় বললে তখন এটা উত্তর হবে। বিষয়টা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? চলো দেখো, পরেরটা বলছে H2S মানে হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড হচ্ছে বর্ণহীন পচা ডিমের গন্ধযুক্ত শ্বাসরোধী বিষাক্ত পদার্থ। পরীক্ষা আসবে নিম্নের কোন গ্যাসটি পচা ডিমের গন্ধযুক্ত, অথবা বলতে পারে যে শ্বাসরোধী বিষাক্ত পদার্থ? হাইড্রোজেন সালফাইড। ঠান্ডা জলে সামান্য দ্রাব্য কিন্তু গরম জলে অদ্রাব্য, মাথায় রাখবে। হাইড্রোজেন সালফাইড হচ্ছে ঠান্ডা জলে সামান্য দ্রাব্য, কিন্তু গরম জলে আবার এটা অদ্রাব্যের মতো কাজ করে। মাথায় রাখবে ফেরিক ক্লোরাইড দ্রবণে H2S মানে হাইড্রোজেন সালফাইড জারিত হয়ে সালফারের অধঃক্ষেপণ উৎপন্ন করে। খুব গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবে যে ফেরিক ক্লোরাইড দ্রবণে হাইড্রোজেন সালফাইড কি হয়, জারিত হয়, আর সেখান থেকে কি উৎপন্ন হয়? সালফারের অধঃক্ষেপণ উৎপন্ন হয়। কিসের? সালফারের অধঃক্ষেপণ উৎপন্ন হয়। দেখো কার্বন সম্পর্কে আমি একটু ছোট্ট করে বলেছি এই কারণেই যে কার্বনটা খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য এই নেক্সট যখন আমরা কার্বন রিলেটেড কোনো প্রশ্ন দেখব তখন শুধু কার্বন নিয়ে তোমাকে একটা পেজ আমি তুলে দেবো, যে কার্বন সম্পর্কে যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সব তুলে দেবো। সেই জন্য হালকা করে এখানে আমি একটু বললাম যে কার্বনের দুই রকমের হচ্ছে, নিয়তকার ও অনিয়তকার। নিয়তকারের মধ্যে পড়ছে হীরা, তারপরে হচ্ছে ফ্লোরিন আর গ্রাফাইট। আর অনিয়তকারের মধ্যে পড়ছে চারকোল, ভূষাকালি, গ্যাস কার্বন আর কোক। এ কটা মাথায় রাখো, আর বিস্তারিত যাচ্ছি না, ঠিক আছে? কার্বন সম্পর্কে আমরা নেক্সট পরে যখন প্রশ্ন আসবে কার্বন রিলেটেড সেই সময় দেখে নেব। পরে প্রশ্ন বলছে দেখো যে কোন বড়লাট সত্য বিলোপ নীতি প্রণয়ন করেন? আমরা জানি যে লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতি প্রণয়ন করে। তাহলে এবার এটা কোথা থেকে এসছে? ভারতের গভর্নর জেনারেল, এই যে টপিকটা থেকে প্রশ্নটা এসছে। তা ভারতের গভর্নর জেনারেল থেকে আর যে প্রশ্ন পরীক্ষা হতে পারে সেইগুলো আমি তুলে দিচ্ছি। তাহলে বলো এটা কি টপিক হচ্ছে না? এটাও কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র এক একটা টপিক তোমাদের করানো হচ্ছে। বিষয়টা বুঝতে পারছো? দেখো বলছে লর্ড উইলিয়াম বেন্টিং, চলে আসি। লর্ড উইলিয়াম বেন্টিং 1835 সালে কলকাতায় মেডিকেল কলেজ স্থাপন করেছিল। তাহলে কলকাতায় মেডিকেল কলেজ কে স্থাপন করে? লর্ড উইলিয়াম বেন্টিং। কত সালে? 1835 সালে। তার সাথে সাথে মাথায় রাখবে যে ইংরাজি ভাষাকে সরকারি ভাষার মর্যাদা প্রদান করেছিল কোন গভর্নর জেনারেল? লর্ড উইলিয়াম বেন্টিং ইংরাজি ভাষাকে সরকারি ভাষার মর্যাদা প্রদান করেন। চলো পরের পয়েন্টে দেখো কি বলছে। বলছে চার্লস মেটকাপ, মাথায় রাখবে চার্লস মেটকাপ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট সম্পর্কিত সমস্ত বাধা বিপত্তি দূরীকরণ করেছিল। কি বললাম? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট সম্পর্কিত যে সমস্ত বাধা বিপত্তি ছিল সেগুলো সব দূরীকরণ করেছিল চার্লস মেটকাপ। তাই তাকে লেবারেটর অফ প্রেস বলা হয়। মাথায় রাখবে লেবারেটর অফ প্রেস কাকে বলা হয়? চার্লস মেটকাপকে। দেখো লর্ড এলেন বোরো, মাথায় রাখবে লর্ড এলেন বোরো তিনি দাসপ্রথার বিলোপ ঘটান। তাহলে দাসপ্রথার বিলোপ ঘটান কোন গভর্নর জেনারেল? লর্ড এলেন ব্রো। চলে আসি লর্ড ডালহৌসি, যেখান থেকে এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষায় এসেছে এবং আসবে, মাথায় রাখবা। লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতি প্রণয়ন করে, যেটা আমাদের আজকের প্রশ্ন। তার সাথে সাথে মাথায় রাখবে 1853 সালে বোম্বে থেকে থানে পর্যন্ত ভারতের যে প্রথম রেলওয়ে চালু হয় কোথা থেকে কোথা পর্যন্ত? বোম্বে থেকে থানো পর্যন্ত। কত সালে? 1853 সালে। কোন গভর্নর জেনারেলের আমলে? লর্ড ডালহৌসির আমলে। সাথে সাথে মাথায় রাখবে এই একই সালে মানে 1853 সালেই টেলিগ্রাফ লাইন চালু করেছিল তিনি, ডাক ব্যবস্থার প্রবর্তন করেছিল তিনি, মানে লর্ড ডালহৌসির কথা বলছি কিন্তু, ঠিক আছে? তার সাথে মাথায় রাখবে যে ভারতের গ্রীষ্মকালীন রাজধানী সিমলা করেছিল কিন্তু এই গভর্নর জেনারেল মানে লর্ড ডালহৌসি। সাথে সাথে মাথায় রাখবে 1853 চ্যাটার অ্যাক্ট পুনর্বীকরণ করেছিল তিনি। কি বললাম? 1853 চ্যাটার অ্যাক্টের পুনর্বীকরণ করেছিলেন কোন গভর্নর জেনারেল? লর্ড ডালহৌসি। চলে আসি লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং হচ্ছে পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল। তাহলে পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং ছিলেন। আর তার সময় বিধবা বিবাহ আইন পাশ হয়, সিপাহী বিদ্রোহ হয়েছিল, এগুলো একটু মাথায় রেখো। এবার দেখো বাংলার গভর্নর জেনারেল থেকেও কিন্তু পরীক্ষা আসতে পারে, ছোট্ট করে আমি একটু তুলে দিয়েছি, একটু বুঝে নাও, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি তুলে দিয়েছি। মাথায় রাখবে ওয়ারেন হেস্টিংস, যিনি বাংলার প্রথম গভর্নর জেনারেল। তাহলে আমাদের বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিল? ওয়ারেন হেস্টিংস। তার সময় কি হয়? দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে। মাথায় রাখবে সলবাই সন্ধি হয়েছিল, সালটা গুরুত্বপূর্ণ, সলবাই সন্ধি 1782। চলে আসি লর্ড কর্নওয়ালিস,
চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল তার সময়। তারপরে হচ্ছে পুলিশ ব্যবস্থার পুনর্গঠন হয়েছিল, মানে তিনি করেছিলেন। ভারতে সিভিল সার্ভিসে প্রবর্তন করেছিলেন কে? এই লর্ড কর্নওয়ালিস। চলে আসি লর্ড ওয়েলেসলি। তিনি কি করেন? তিনি অধীনতামূলক মিত্রনীতি প্রবর্তন করেছিলেন। কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা করেছিলেন। বেসিনের সন্ধি হয়েছিল এই লর্ড ওয়েলেসলির সময়কালে। ঠিক আছে, যদি পরীক্ষা আসে যে নিম্নলিখিত কোন গভর্নর জেনারেল সময় বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়? লর্ড ওয়েলেসলির সময়কালে। কত সালে? সালটাও গুরুত্বপূর্ণ, 1802 সালে। চলো আর একটা পয়েন্ট আছে, বলছে লর্ড হেস্টিংস। দেখো, গোর্খা যুদ্ধ হয়েছিল তার সময়। সগৌলির সন্ধিটা হয়েছিল, সালটা গুরুত্বপূর্ণ। সগৌলির সন্ধি কবে হয়? 1816-তে। আর 17-তে গিয়ে হয় পুনা চুক্তি, এই লর্ড হেস্টিংসের সময়কালে। রায়তোয়ারি ব্যবস্থার প্রবর্তন, গুরুত্বপূর্ণ। রায়তোয়ারি ব্যবস্থার প্রবর্তন করেছিলেন কে? লর্ড হেস্টিংস। কত সালে? 1820 সালে। চলো পরে প্রশ্ন দেখো, বলছে কলকাতা হাইকোর্টের নবতম সার্কিট বেঞ্চ কোনটি? মাথায় রাখবে যে কলকাতা হাইকোর্টের নবতম সার্কিট বেঞ্চ হলো জলপাইগুড়ি, যেটা 2019-এ মানে করা হয়েছিল এই সার্কিটটা। তা মাথায় রাখবে কলকাতা হাইকোর্টের 4টি সার্কিট বেঞ্চ রয়েছে, যার মধ্যে কোচবিহার, জলপাইগুড়ি তো নব করা হয়েছে 2019-এ, কালিম্পং ছিল আর দার্জিলিং। এই 4টি মাথায় রাখবে, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং। দেখো, কলকাতা হাইকোর্ট হলো ভারতের প্রাচীনতম হাইকোর্ট, জানোই। মানে ভারতের সবথেকে পুরনো হাইকোর্ট কোনটা? এই কলকাতা হাইকোর্ট। কত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল? 1862 সালে এই কলকাতা হাইকোর্টটা প্রতিষ্ঠিত হয়েছিল। মাথায় রাখবে এই যে কলকাতা হাইকোর্ট তো আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত বিচার বিভাগের প্রধান। এবার দেখো, তার সাথে মাথায় রাখবে এই যে আন্দামান ও নিকোবর দ্বীপ, এই যে আন্দামান আর নিকোবর দ্বীপ, এটাও কিন্তু এই কলকাতা হাইকোর্টের এখতিয়ারের মধ্যে পড়ছে। ঠিক আছে, তারপরে মাথায় রাখবে দেখো যে বার্নস পিকক, ঠিক আছে, বার্নস পিকক ছিলেন কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি। খুব ভালো একটা পয়েন্ট মাথায় রাখবে যে বার্নস পিকক তিনি ছিলেন কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি। তাহলে যদি বলে কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? বার্নস পিকক। ঠিক আছে, আর যদি বলে যে কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ছিলেন? মঞ্জুলা চেল্লুর। ঠিক আছে, একটু নামটা মাথায় রাখবা, মঞ্জুলা চেল্লুর। ঠিক আছে, দেখো আর একটা তথ্য রয়েছে এখান থেকে মাথায় রাখবা যে কলকাতা হাইকোর্টের বর্তমানে প্রধান বিচারপতি টিভি রাধাকৃষ্ণন। ঠিক আছে, টিভি রাধাকৃষ্ণন। এর আগে এই যে টিভি রাধাকৃষ্ণন সম্পর্কে আসতে পারে যে কলকাতার বর্তমান বিচারপতি টিভি রাধাকৃষ্ণন এর আগে কোন হাইকোর্টের বিচারপতি পদে আসীন ছিলেন? এরকম প্রশ্ন আসলে মাথায় রাখবা, যদি অপশনে ছত্তিশগড় থাকে তাহলে করবা, অথবা যদি তেলেঙ্গানা থাকে তাহলে তেলেঙ্গানা উত্তর করবা। মানে মাথায় রাখবা এই টিভি রাধাকৃষ্ণন তিনি মানে এই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তো হিসাবে মানে 2022-এ শপথ নিয়েছেন। এর আগে তিনি ছত্তিশগড় আর তেলেঙ্গানা হাইকোর্টের বিচারপতি হিসাবে ছিলেন। ঠিক আছে, চলো পরে প্রশ্ন দেখো, বলছে নিচের কোন আকরিক লোহার পরিমাণ সর্বাধিক থাকে? মানে কোন আকরিকের মধ্যে লোহার পরিমাণ সর্বাধিক? এবার দেখো, তুমি তো জানো যে লোহার আকরিকগুলো কি কি? ম্যাগনেটাইট রয়েছে, হেমাটাইট রয়েছে, তারপরে লিমোনাইট, সিডেরাইট, তাই না? এগুলো রয়েছে। তাহলে এবার জানতে চাইছে পরীক্ষক যে এখানে বলছে যে কোন আকরিকটার মধ্যে লোহার পরিমাণ সর্বাধিক? মাথায় রাখবে ম্যাগনেটাইটের মধ্যে লোহার পরিমাণ সর্বাধিক 72.4%। হেমাটাইটের মধ্যে লোহার পরিমাণ কত? 50 থেকে 60%। পরীক্ষায় আসতেই পারে বস। তুমি মনে করছো যে এইগুলো হয়তো পরীক্ষা আসবে না, আসতেই পারে। বলে দিল যে হেমাটাইট আকরিকের মধ্যে লোহার পরিমাণ কত? অপশানে ধরো বলে দিল 50 থেকে 60, 30 থেকে 40 বা তো 70 থেকে 80, তখন কি করবা? সেই জন্য তোমাকে যে প্রশ্নটা এসেছে সেই রিলেটেড প্রশ্ন আর কি হতে পারে। আমার টার্গেট কি? আমাদের টার্গেট যে প্রশ্নটা পরীক্ষায় এসেছে সেই রিলেটেড প্রশ্ন দেখব, তার সাথে সাথে দেখব সেই টপিকটা থেকে আর কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। এইভাবেই কিন্তু বাস পিভিআরসিসের প্রশ্ন পড়তে হয়। চলো, তাহলে এখানে মাথায় রাখবা যে হেমাটাইটের মধ্যে লোহার পরিমাণ 50 থেকে 60% আর কি, এটা পার্সেন্ট হবে 50% থেকে 60%। ঠিক আছে, দেখো লিমোনাইটের মধ্যে লোহার পরিমাণ 30% থেকে 40%, সিডেরাইটের মধ্যে লোহার পরিমাণ 40% থেকে 50%। এবার দেখো এবার লোহা থেকে এসেছিল, এবার পরীক্ষা এমন দিতে পারে যে নিম্নলিখিত বা বলতে পারে যে নিচের কোন কয়লার মধ্যে হচ্ছে কার্বনের পরিমাণ সর্বাধিক থাকে, কোন কয়লাটার মধ্যে? তখন কিন্তু মাথায় রাখবা যে অ্যানথ্রাসাইট, কি বললাম? অ্যানথ্রাসাইট, এই যে কয়লা, এই কয়লার মধ্যে কার্বনের পরিমাণ সর্বাধিক থাকে 94%। খুব ভালো প্রশ্ন। ঠিক আছে, বিটুমিনাস এই প্রকার কয়লার মধ্যে তোমার 88% থাকে কার্বন। আর লিগনাইট হচ্ছে সব থেকে নিম্নমানের কয়লা, এই কয়লার মধ্যে তোমার ওই
7% প্রায় আর কি এতটা পরিমাণের কার্বন থাকছে। চলো আর কিছু আমি 2-4টে তথ্য এখানে তোমাদের দিয়েছি, একটু মাথায় রাখো, এগুলো আসতেই পারে পরীক্ষায়। যে জার্মান সিলভারে তামার পরিমাণ থাকে 60%, দস্তার পরিমাণ থাকে 20% আর নিকেলের পরিমাণ 20% থাকে। পিতলের মধ্যে 67% তামা থাকে আর 33% দস্তা থাকে। ব্রোঞ্জের মধ্যে 88% থাকে তামা আর 12% থাকে টিন। ঠিক আছে, এই তথ্যগুলো একটু মাথায় রাখো, পরবর্তীকালে আর যখন এরকম টাইপ প্রশ্ন আসবে আরও আমরা দেখে নেবো যেগুলো গুরুত্বপূর্ণ। দেখো এটাও কিন্তু জিকের মধ্যেই পড়ছে, তুমি যদি এগুলো না জানো তাহলে এটা অনেকে জিকেও বলবে আবার অনেকে জিআইও বলবে। ঠিক আছে, সেই জন্য আমি এটা তুলে দিলাম যে এগুলো তুমি একটু জেনে নাও পরীক্ষা আসার মতো। মাথায় রাখবে ডারউইনের সাথে অভিব্যক্তিবাদের সম্পর্ক, মানে অভিব্যক্তিবাদ কার? ডারউইনের। আর্কিমিডিসের সাথে কিসের সাথে সম্পর্ক? আর্কিমিডিস কি দিয়েছিল? প্লবতার সূত্র দিয়েছিল, অর্থাৎ প্লবতার সূত্রকেই পদার্থের ভাসনশীলতার সূত্র বলা হয়। তাহলে এই যে পদার্থের ভাসনশীলতার সূত্র অথবা প্লবতার সূত্র, এটা কার? আর্কিমিডিসের। মহাকর্ষের সূত্রটা কার? নিউটনের। শক্তির নিত্যতা সূত্রটা কার? জুল প্রেসবার্ট। জুল প্রেসবার্ট মানে জুল দিয়েও তুমি মাথায় রাখতে পারো, শক্তি জুল। ঠিক আছে, আলোর প্রতিসরণের সূত্রটি কার? স্নেলের। গুরুত্বপূর্ণ, যে কটা ভিভিআই সেই কটা আমি তুলে দিয়েছি। ক্যাসকেড তত্ত্বটা কার? হোমি জাহাঙ্গীর ভাবা। ঠিক আছে, তাপীয় আয়নের তত্ত্বটি কার? মেঘনাদ সাহার তাপীয় আয়নের তত্ত্বটা। আপেক্ষিকতাবাদ তত্ত্বটি কার? আপেক্ষিকতাবাদ তত্ত্বটা আইনস্টাইনের। মাথায় রাখবে। গ্যাসীয় অণু সংখ্যা তত্ত্বটি তোমার হচ্ছে অ্যাভোগাড্রো। ঠিক আছে, অ্যাভোগাড্রো। চলো আর কয়েকটা আছে আমরা দেখব। তার সাথে মাথায় থাকবে পারমাণবিক তত্ত্বটাকার? জন ডাল্টন, জানোই। তেজস্ক্রিয়তার সূত্রটাকার? হেনরি বেকারেলের। তারপরে জৈব বিবর্তনবাদ, এই তত্ত্বটা ল্যামার্কের। যোগ্যতমের উদবর্তন বা উদ্বর্তন বলা হয়, এটা হচ্ছে স্পেন্সারের তত্ত্বটা। মিউটেশন তত্ত্বকার? হুগো দা ভ্রিসের। জেনেটিক কোডকার? হরগোবিন্দ খোরানা। কোষ তত্ত্ব হচ্ছে স্লেইডেনো সোয়ানের। আর কয়েকটা আছে মনে হয়, দেখো দেখে নি, হ্যাঁ 2-3টে আছে। তারপরে কোষতত্ত্ব কার বললাম? স্লেইডেন ও সোয়ান। প্রতিবর্ত ক্রিয়া? আইভ্যান প্যাভলভ। মাথায় রাখবে। আর রক্ত সঞ্চালন পদ্ধতি কি বললাম? এটা গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। রক্ত সঞ্চালন পদ্ধতি কে প্রকাশ করেছিল বা কার দ্বারা, মানে কে দিয়েছিল, এরকম প্রশ্ন আসলে মাথায় রাখবে উইলিয়াম হার্ভে। ঠিক আছে, রক্ত সঞ্চালন পদ্ধতি উইলিয়াম হার্ভে। দেখো এই যে তুমি কিন্তু এই যে 5টা প্রশ্ন করালাম, এটা তুমি বলো নিজে, এই যে 5টা প্রশ্ন করানো মানে কি আমি 5টা প্রিভিয়াসের প্রশ্ন শুধু বলালাম আর অ্যান্সারটা বললাম, তাই কি হলো? তুমি বলো এখানে ছোট ছোট কিছু আমরা এক্সট্রা ভালো কিছু জানতে পারলাম না ডিটেলসে? এবার দেখো, যদি মনে করো দাদা এইভাবে আমাদের উপকৃত হচ্ছে, তাহলে আমি এইভাবেই ক্লাস কন্টিনিউ করাবো। না হলে তোমাদের যদি কি আর বলবো, দেখো আমি যে টার্গেট নিয়েছি সেই টার্গেট মতো নিয়ে আমি ক্লাস করাবো। এবার অনেকে হয়তো মানে বলছো যে দাদা আমি জিকেতে সব পাচ্ছি না, স্ট্যাটিক জিকে করাচ্ছ না, এটা করাচ্ছ না, ওটা করাচ্ছ না। তাহলে তোমাদের একটা কথা বলি বস, তুমি যেখানে ভালো কিছু পাও তুমি সেখানে যেতে পারো, কোনো অসুবিধা, আমি তোমাকে বেঁধে রাখবো না কখনোই। তবে এইটুকু আমি তোমাকে বলবো, তুমি 7টা দিন পড়ো আমার সঙ্গে, তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারবে যে তুমি পাচ্ছ কি পাচ্ছ না সব কিছু। আর সবাই ভালো করে পড়বে, কোনো সমস্যা হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, এসএমএস করতে পারো, যা খুশি, সবসময় আমি তোমাদের জন্য রয়েছি। চলো ভিডিওটা আজকে তাহলে এখানে রাখছি। জয় হিন্দ।